ও রেকর্ড চালু করা হয়েছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ জি স্যার, বলতে পারেন আপনি। আচ্ছা, অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমরা কি করি? অপারেটিং সিস্টেমের মূল ফাংশন হলো আগে বুঝতে হবে সফটওয়্যারের দুইটা পার্ট আছে। একটা হলো আপনি সফটওয়্যারের দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ওকে। সো অপারেটিং সিস্টেম আসলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যে রান করবেন আপনি, মনে করেন লেটস সে মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কোনো অপারেটিং সিস্টেম ছাড়া এমনি এমনি চলবে না। সো এই মাইক্রোসফট ওয়ার্ডকে রান করার জন্য আপনার অপারেটিং সিস্টেম লাগবে, সেটা উইন্ডোজ 10 11 যাই হোক না কেন। আর এমনিতে আপনি একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করে কিছু বেসিক কাজ করেন। কি বেসিক কাজ করেন? আপনি ডিরেক্টরি ক্রিয়েট করেন, যেটা ওই যে আমরা সি ড্রাইভ বা ডি ড্রাইভ বলি, লিনাক্সের ভাষায় ডিরেক্টরি। আপনি তার মধ্যে ফাইল ক্রিয়েট করতেছেন। ঠিক আছে। উইন্ডোজের যে ফোল্ডার অ্যাকচুয়ালি ডিরেক্টরি, লিনাক্সে ওইটারই ডিরেক্টরি বলে। আপনি তার ভিতরে ফাইল তৈরি করতেছেন, ফাইলের মধ্যে কিছু লিখছেন বা ফাইলটাকে মডিফাই করতেছেন। এই টাইপের যে কাজগুলো করতেছেন বেসিক্যালি ওইটুকুই আপনি অপারেটিং সিস্টেমের মাধ্যমে করেন। ওকে। গ্রাফিক্যালি এক্সকিউজ মি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে যখন আপনি কাজ করেন তখন ব্যাপারটা একটু সহজ হয়। যে কারণে কেউ উইন্ডোজ কিভাবে ব্যবহার করে, হ্যাঁ, ছোটবেলায়, আমার ছোটবেলায় ছিল স্কুল, মানে আমরা হয়তো বা 2,000 3,000 টাকা খরচ করে বা কেউ আরো বেশি খরচ করে আহ, ওই বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে যাইতো। কি, যে উইন্ডোজ কম্পিউটার কিভাবে ব্যবহার করে। বাট এই মুহূর্তে জগতে বা বাংলাদেশে চিন্তা করি, জগৎ পরে চিন্তা করি, বাংলাদেশে কি কেউ ট্রেনিং ইনস্টিটিউটে যায় উইন্ডোজ কিভাবে ব্যবহার করে তার জন্য? যায় না, কারণ গ্রাফিক্যাল জিনিস অনেকে সহজেই শিখে আসে বা তার বাসায় বড় ভাইয়ের থেকে শিখে নেয়, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু লিনাক্স শিখতে যায়, কিন্তু লিনাক্সে কি আলাদা কোনো কিছু শেখায়? লিনাক্সে তো ওই যে লিনাক্সের যে আপনি যদি রেড হ্যাটের কথা বলি, যা তার যে প্রথম কোর্সটা, এই কোর্সটাতে কিন্তু বেসিক্যালি এইটাই। আপনি কিভাবে একটা অপারেটিং সিস্টেম অন করবেন, তার মধ্যে কিভাবে ডিরেক্টরি তৈরি করবেন, কিভাবে আপনার ড্রাইভের সাইজ বড় করবেন ছোট করবেন, কিভাবে ফাইল ক্রিয়েট করবেন, ফাইলের নাম চেঞ্জ করবেন, বেসিক্যালি এটার উপরেই কোর্স। তার সিকিউরিটি কিভাবে দিবেন, পাসওয়ার্ড কিভাবে দিবেন, এই হচ্ছে কোর্সের বিষয়বস্তু। তো আমাদের যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটারে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটারে বলে শেল, আরেকটারে বলে কার্নেল। কার্নেলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল আত্মা। ওকে। কিছু কার্নেল আছে যেমন মডিফাই করা যায় না, যেমন উইন্ডোজের কার্নেল। উইন্ডোজের কার্নেল একমাত্র মাইক্রোসফট কর্পোরেশন সেই নিজে মডিফাই করতে পারে। আর লিনাক্সের কার্নেল ক্যাজুয়ালি বলে না যে ওপেন ডিস্ট্রিবিউশন, ওপেন ডিস্ট্রিবিউশন বলেই কারণে, কারণ লিনাক্সের কার্নেল আপনি মডিফাই করতে পারেন। যেমন আপনারা সবাই এখানে হয়তো মাইক্রোটিক সম্পর্কে জানেন। মাইক্রোটিক লিনাক্স কার্নেলের উপর বেস করা একটা মডিফাইড ওএস, যার নাম ওরা দিছে রাউটার ওএস। বেসিক্যালি ওরা লিনাক্সের যে কার্নেল আছে সেই কার্নেলের মডিফাই করছে। আপনিও চাইলে এরকম মডিফাই করে নিজের মতো করে ওএস বানাইতে পারেন, সেটার নাম আপনার নামে দিতে পারেন। ইটস পসিবল। ওকে। শেলটা কি? শেলটা নিয়ে আমাদের মূল আলোচনা। জাস্ট আমি বেসিক গুলা ক্লিয়ার করলাম, কারণ অনেকের থাকতে পারে, নাও থাকতে পারে। সো শেলটা হলো এই যে আমরা ফাইল ক্রিয়েট করব, এটা তোর জন্য তো ভাই নির্দেশ দিতে হবে কম্পিউটারে, আপনি তো তৈরি হবেন। তো আপনি এই শেলের মাধ্যমে কমান্ড দেন। তো কমান্ডের মধ্যে যেটা হয়, প্যারালালি অনেকগুলা প্রোগ্রাম একসাথে রান করে। ওকে। সো শেলের মাধ্যমে আপনি হয় সিএলআই মুডে, মানে আপনি লিখে দিতে পারেন, অথবা গ্রাফিক্যাল মুডে আপনি কমান্ড দিতে পারেন। অবভিয়াসলি, নো ডাউট, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একজন নর্মাল ব্যবহারকারীর জন্য অনেক অনেক সহজতর। মাইক্রোটিক আপনি দেখতে পারতেছেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুলা এই জন্য আপনার কাছে খুবই সহজতর মনে হয়, রেদার দেন সিসকো, জুনিপার, ইত্যাদি ইত্যাদি। সো এই হচ্ছে বেসিক শেল, কার্নেল। আর হার্ডওয়্যার মানে তো যেটারে আমরা ধরতে ছুঁইতে পারি সেটাই হার্ডওয়্যার। ঠিক আছে। বাকি কার্নেল আর শেল তো আপনি ধরতে ছুঁইতে পারতেছেন না।
ওকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিম্পল। আমরা এটা খুবই ইজিয়ার টু ডু মানে ইউজ, সো এই জন্য এটাকে বলে ইউজার ফ্রেন্ডলি। বাট একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সবচেয়ে বড় ল্যাকিংস যেটা, সেটা হচ্ছে তার রিসোর্স লাগে। আপনি দেখেন, উইন্ডোজ 95 বা 98 এগুলো এই 128 MB র্যাম, 128 এরকম 64 MB র্যাম দিলেই মানে দৌড়ায় চলতো। অথচ আজকের যুগে আপনি আইসা আপনার কম্পিউটারে 8 জিবির নিচে যদি র্যাম দেন, হ্যাঁ, কম্পিউটার মনে হয় যে চলতে চাবে না, এমন অবস্থা দাঁড়াবে, অনেক স্লো হয়ে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের অনেকগুলা সার্ভিস বৃদ্ধি পাইছে, এটা একটা অবশ্যই কারণ। দ্বিতীয়ত হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বিকজ আপনি 95 যেরকম গ্রাফিক্সে ছিল, এখন মডার্ন ডেজ এর উইন্ডোজ 7, 8, 10, 11 সেরকম মুডে নাই। আমরা ডার্ক থিম করি, থিমের মধ্যে অনেক শার্পনেস আছে, যেগুলোর কারণে আমাদের প্রচন্ড পরিমাণ রিসোর্স লাগে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এত রিসোর্স দেওয়ার পরবর্তীতেও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অনেক সময় ফেল করে বা ক্র্যাশ করে। কিভাবে ক্র্যাশ করে এটা আপনি হয়তোবা এখনো দেখেন নাই, বা আপনার দেখার সুযোগটা সেরকম হয় নাই। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি, ছোট্ট একটা অভিজ্ঞতা। আমি আহ বহু আগে একটা সাপোর্টে গেছিলাম। সাপোর্টটার উদ্দেশ্য হচ্ছিল, মানে ইউজার কমপ্লেন করছে যে তার যে ম্যাকবুক, সেই ম্যাকবুকটা অনেক স্লো। বিশ্বাস করেন, ওই সময়ে সে যে ম্যাকবুক ইউজ করে, ওটা তৎকালীন আমলের সবচেয়ে লেটেস্ট এবং স্ট্রংগেস্ট ম্যাকবুক। সে ওইটারে বলতেছে স্লো। ওইটারে দেখে আমার সাথে আমার আরেকজন সিনিয়র গেছেন, উনি আমারে বলতেছে, কয় এই লোক যদি এর ম্যাকবুক রে স্লো বলে, তার উচিত আমার ম্যাকবুক ব্যবহার। তো তার সাথে এরপর কথোপকথন হচ্ছে যে আসলে তার সমস্যা কি, এত লেটেস্ট ম্যাকবুক থাকার পরেও তার ম্যাকবুক কেন স্লো মনে হচ্ছে। আর ম্যাকবুকে তো যেসব রিসোর্স ব্যবহার করা হয়, বাজারের সবচেয়ে বেস্ট রিসোর্স গুলো ওইটার মধ্যে ব্যবহার করা হয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ওনার সাথে কথা বলার পরে আমরা বুঝতে পারলাম, লোকটা হচ্ছে শৌখিন। মানে তার একটা শখ আছে, পেশাগত পরিচয়ের পাশাপাশি তার একটা শখ আছে, শখটা হচ্ছে সে ছবি তোলে। এখন শৌখিন ছবি তোলে তো। তো ঘটনা হচ্ছে এরকম, মনে করেন উনি আজকে গাজীপুর ট্যুরে গেছে, ফাইন। উনি করবে কি, ব্রাশ ক্লিক করে। ব্রাশ ক্লিক মানে হচ্ছে, আপনি ইন জেনারেলি ছবি তোলেন মানে হচ্ছিল একটা ক্লিক একটা ছবি। উনি ব্রাশ ক্লিক করে, ব্রাশটা দেওয়া আছে 25, মানে উনি একটা ক্লিক করে একই জিনিসের অ্যাকচুয়ালি 25টা ছবি ওঠে। এবং এই 25টার মধ্যে যেটা ওনার ভালো মনে হয় ওটা উনি রাখে। বা কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে এই 25টার কম্বিনেশনে আপনি আরো একটা ভালো আউটলুক ছবি তৈরি করতে পারেন, উনি এই কাজটা করে। ভালো কথা। তো এখন হয়েছে কি, এই যে ছবি তুলতেছে 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 তুলতেছে, আর মেমোরি কার্ড দিয়ে ম্যাকবুকে শুধু ঢুকাচ্ছে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে। এখন ছবি ফাইলগুলা কেন, ছবি ফাইলগুলা মনে করেন এক একটার সাইজ হচ্ছে 20 MB, 25 MB, এরকম ভরতে 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 তার মেমোরি ফুল হয়ে গেছে। এখন এই মেমোরি গুলারে মানে অন্য একটা সেকেন্ডারি ডিস্কে তার পাঠানো দরকার। প্রবলেমটা হচ্ছে, উনি যখনই অল সিলেক্ট করতে যায়, পুরো সিস্টেম ক্র্যাশ করে ফেলে, ম্যাকবুক ক্র্যাশ করে যাচ্ছে, বুঝছেন? যখনই তিনি মানে অল ফাইল সিলেক্ট করতে যায়। আমরাও ব্যাপারটা দেখলাম তাই। কারণ কি? কারণ হচ্ছে তার ওরকম ছবির সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। বুঝছেন ব্যাপারটা? মানে 1 লাখ ছবি, এটারে যদি আপনি একসাথে সিলেক্ট করেন, তাহলে পুরো ম্যাকবুক ক্র্যাশ করে যাচ্ছে। পরবর্তীতে এখন এটা তো না সরাইলেও না, মানে ম্যাকবুক ফাস্ট হবে না। এখন যেই ম্যাকবুক অল সিলেক্ট করলে গ্রাফিক্যাল মুডে
হ্যাং হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা এটারে কমান্ড দিয়ে ফাইলগুলারে মুভ করাইলাম। মানে তার ম্যাকবুক থেকে একটা সেকেন্ডারি হার্ড ডিস্ক, মানে ওই যে পোর্টেবল যে হার্ড ডিস্ক গুলা হয়, সেই হার্ড ডিস্কে কমান্ডের মাধ্যমে মুভ করাইলাম। সেই মুভ করাইতেও আমাদের 8 ঘন্টা সময় লাগছে। হাউএভার হোয়াট এভার, ওটা কমান্ড, আমি বুঝাইতে চাইছি এই বিষয়টা দেখেন, ওই পর্যায়ে যায় ওইটা আপনি গ্রাফিক্যাল মোডে করতেই পারবেন না, একমাত্র আপনাকে কমান্ড মোডে করতে হবে। বিকজ কমান্ড মোডে ফাইলগুলা সে সিলেক্ট করতে পারে, তার হাইরার্কি অনুযায়ী সে সিলেক্ট করতে পারে, যেটা গ্রাফিক্যাল মোডে পারেই না। একই সাথে আমি একই কথাটা বুঝাইতে চাচ্ছি, আপনি গ্রাফিক মোডে যা যা করতে পারেন কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে তাই তাই করা সম্ভব। একটা জিনিসই পারবেন না, কি পারবেন না? আপনি মুভি দেখতে পারবেন। যখনই বলবো ছবি দেখার কথা, মুভি দেখার কথা, সেটার জন্য তো গ্রাফিক্স লাগবে। গেমস খেলার কথা, গ্রাফিক্স লাগবে। কিন্তু চিন্তা করে দেখেন তো, আমরা কি একটা রাউটার, একটা সুইচ, আমি ওই যে প্রথমে নেটওয়ার্কিং পড়াইছিলাম না, নেটওয়ার্কিং ফান্ডামেন্টালে, যে আমাদের ইন্টারমিডিয়ারি ডিভাইস, ইন্টারমিডিয়ারি ডিভাইস হচ্ছে সেগুলো যেখানে আমরা নেটওয়ার্ক প্রসেস করি। আর এন্ড ডিভাইস গুলা কোনগুলো? যেখানে আমরা নেটওয়ার্কটা এনজয় করি। যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা ইন্টারমিডিয়ারি ডিভাইস গুলাতে কি নেটওয়ার্কে এনজয় করি না প্রসেস করি? অবভিয়াসলি প্রসেস করি। তাইলে আমাদের প্রসেসিং নেটওয়ার্কের দিকে ফোকাসড হওয়া উচিত। যে কারণে আপনাদের জ্ঞানের জন্য আরেকটা কথা বলি, বাংলাদেশের বাজারে অনেকেই এটা মিথ ভাবে প্রচলন করে যে সিসকো, জুনিপার এগুলোতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। এটা কিন্তু ভুল কথা। অ্যাকচুয়ালি সিসকো বলেন, জুনিপার বলেন, এদের শতকরা 95 বা 98% বলতে পারেন, 98%ই ধরি, 98% ডিভাইসে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। মানে আপনি ওটাতে মাইক্রোটিকের মতো অ্যাজ সেম অ্যাজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করতে পারবেন। কিন্তু আমরাই ইচ্ছা করে ওটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বন্ধ করে রাখি, বিকজ আমরা চাই না আমাদের যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা নেটওয়ার্কের প্রসেসে বরঞ্চ ইউজ হোক না, আমার মানে আমার জিনিসটা কমফোর্টেবল হইলো তার জন্য ব্যবহৃত হোক, বরঞ্চ আমরা চাই কি নেটওয়ার্কের প্রসেসের জন্য ব্যবহৃত হোক। তার মানে কি 98% ডিভাইসেই, সিসকো ডিভাইস বলেন বা জুনিপারের ডিভাইস বলেন, সেখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিদ্যমান, কিন্তু আমরা বন্ধ করে রাখি। কেন বন্ধ করে রাখি? বিকজ এই ক্র্যাশ যেন না করে। আপনাদের হয়তো কর্ম অভিজ্ঞতা অতটা নাই, আমার ক্যারিয়ারে আমি বহুবার মাইক্রোটিকের এরকম ক্র্যাশ করতে দেখছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্র্যাশ করতে দেখছি। কারণ আপনি হয়তো ল্যাবে যখন কাজ করতেছেন, আপনি যখন ইনস্টিটিউটে শিখতেছেন, হচ্ছে কি, একটি রাউটার একটি স্টুডেন্ট, বাংলাদেশে মোটামুটি এটা, এই ধারা খুব মার্কেটিং ভাবে প্রচলিত আছে যে একটি রাউটার একটি স্টুডেন্ট, মাইক্রোটিক শেখাতে খুব ব্যবহৃত হয়। এনিওয়ে, তো ওইটা এক ধরনের এনভায়রনমেন্ট। আর প্রোডাকশনে কি হচ্ছে, ওই রাউটারের ভিতরে, মানে বাংলাদেশে একটা ধরেন একটা রাউটারের মধ্যে কোনো একটা ইস্যু হয়েছে, ফাইন, আমার অফিসে, এটা আমি জানি, আমি রাউটারে ঢুকছি, আরো 3-4 জন ঢুকছে, ওই রাউটার লাইভে আছে, বোঝেন ওই রাউটারটার উপরে কি লোড চলতেছে। তখন আমি দেখছি এরকম হইতে যে হ্যাঁ, সেটা ক্র্যাশ করে গেছে, মানে আমি হয়তো উইনবক্স থেকে বের হয়ে গেছি। কিন্তু এটা যদি আমি সিএলআই দেখতাম, ব্যাপারটা এরকম হইতো না। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে আপনার আউটলুকটা তো চেঞ্জ করতে হবে, যে আমার ইজিয়ার হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে, নো নো ডাউট, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু আপনি সিএলআই ছাড়া একটি বেটার পারফরমেন্স আশা করতে পারেন না। কারণ আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার দরকার হচ্ছে বেটার পারফরমেন্স। ওকে, নট আপনার ইজিয়ার। আর কমান্ড লাইন ইন্টারফেসই একটা সময় যে আপনার মনে হবে, আপনার এখন মনে হবে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহজ, বাট একটা স্টেজে আইসা আপনার মনে হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাকচুয়ালি কমপ্লেক্স। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন মাইক্রোটিকেই আপনাকে একটি ভিলেন করতে, মানে ভিলেন শব্দটার নাম শুনছেন কিনা আমি জানি না, মানে ভিলেন, আমি সহজভাবে বলি, ভিলেন করতে হয় ইন্টারফেসের আন্ডার। ওকে, মাইক্রোটিক রাউটারে আমরা যখন ভিলেন করি সাধারণত সেই ভিলেনটা করি হচ্ছে ইন্টারফেসের আন্ডার।
তো আপনার মনে করেন ইথার থ্রি, তার আন্ডারে ভিলেন আছে। ইথার থ্রির আন্ডারে ভিলেন আছে, লেটস সে কয়টা আছে, 500টা ভিলেন আছে। আচ্ছা, ভালো কথা। এখন ইথার থ্রি কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাহলে এই 500টা ভিলেন আপনাকে ইথার ফোর বা ইথার ফাইভে শিফট করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন এটারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে একটা একটা করে সিলেক্ট করে একটা একটা করে ঢুকে ইথার থ্রি থেকে ইথার ফোর করবেন, এইটা অন্তত পক্ষে 1,500 ক্লিকের ম্যাটার। অন্তত পক্ষে 1,500 ক্লিক আপনার লাগবে, বুঝছেন ব্যাপারটা। আর যদি বলেন সেম কাজটা আপনি কমান্ড লাইন ইন্টারফেসে করবেন, তাহলে জাস্ট একটা সিঙ্গেল কমান্ডের ম্যাটার। কোথায় 1,500 ক্লিক, কোথায় একটা সিঙ্গেল কমান্ড। তো কমান্ড লাইন ইন্টারফেসের ওই সময় যে আপনি বুঝতে পারবেন যে মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে কমান্ড লাইন ইন্টারফেসের ইম্পর্টেন্সটা কতটুকু। ওকে, সো কমান্ড লাইন ইন্টারফেসের কথাই যখন আসলো, তো আমি আরেকবার একটা জিনিস রিপিট করি। সেটা হচ্ছে আমরা কিভাবে একটি সিসকো রাউটার, সিসকো সুইচ এগুলোতে ঢুকবো। এটা ঢোকার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফিজিক্যালি, আরেকটা হচ্ছে রিমোটলি। তো ফিজিক্যালি যখন ঢুকবো তার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে কনসোল। ঠিক আছে, আমি গত ক্লাসে কনসোল কেবল নিয়ে আলোচনা করছিলাম। আপনার কনসোল কেবল এবং ক্ষেত্র বিশেষে DB9 কনভার্টার লাগবে। আর যদি রিমোটলি ঢুকি তাইলে সাধারণত আমরা দুইটা প্রোগ্রাম ব্যবহার করি। একটা হচ্ছে, দুইটা প্রোগ্রাম না, দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে SH, আর একটা হচ্ছে টেলনেট। একটা হচ্ছে SH, আর একটা হচ্ছে টেলনেট। আচ্ছা, এইখানে বলে রাখা ভালো, টেলনেট সিকিউরড না। আমরা যখন কোথাও টেলনেট করি, তাইলে এই ধরেন আমি আমার বাসায় বসে আছি, আমার ল্যাপটপ থেকে আমি কোন একটা রাউটার যেটা চিটাগাঙে বসানো, সেখানে আমি যদি টেলনেট করি, এই যে আমার বাসার থেকে টেলনেট করে চিটাগাঙের রাউটারে ঢুকলাম, এই পথের মধ্যে যদি হ্যাকার বা দুষ্ট ইন্টেনশনের মানুষ বা দুষ্ট ইন্টেনশনের কোনো কিছু আমার ডাটাকে ইন্টারসেপ্ট করে, তাইলে সে প্লেন টেক্সট আকারে আমার ডাটা দেখতে পারবে। বুঝছেন? কিন্তু SSH করলে এটা সম্ভব না। SSH করলে সে আমার এনক্রিপ্টেড ডাটা দেখবে, প্লেন টেক্সট আকারে দেখবে না। ওকে, তাইলে এখন প্রশ্ন হইতে পারে যে স্যার, আপনি বলতেছেন SSH সিকিউরড, টেলনেট ইনসিকিউরড। টেলনেটে প্লেন টেক্সট আকারে ডাটা যাচ্ছে, তাহলে আমরা টেলনেট নিয়ে পড়তেছি কেন? যে জিনিস ভালো না এটা নিয়ে পড়বো কেন? এটা পড়তেছি এর পিছনে আবার আরেক কারণ আছে। SSH এর একটা ভালো পরিমাণ ব্যান্ডউইথ লাগে, টেলনেটের সেটা লাগে না। বিকজ টেলনেট অত এনক্রিপশন কিছুই নাই, যে কারণে সেই ব্যান্ডউইথটা কম লাগে। SSH এর তুলনামূলক হিউজ পরিমাণ, মানে হিউজ পরিমাণ বলতে কি, এটা আবার ভাইবেন না যে ভাই 10 MB 20 MB ব্যান্ডউইথ লাগে, না। বাট একটা 200 মানে 256 kbps এর আশেপাশে একটা ব্যান্ডউইথ লাগে। ঠিক আছে, কিন্তু সেটা খুব স্টেবল ব্যান্ডউইথ লাগে। আমি আপনাদের একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দাঁড়ান একটা সেকেন্ড। ওকে, দেখেন আমি এটারে লোড করি। এইটা হচ্ছে আমি একটা জায়গায় SSH করতেছি। কি করতেছি? SSH। সো আমি এন্টার করলাম, আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিলাম। ওকে, আমি এটার মধ্যে অলরেডি লগ ইন করছি। আচ্ছা, এখন দেখেন আমি এখান থেকে টেলনেট করতেছি এই আম্বারেটিডি একটা রাউটারে। ওকে,
সেখানে আমি আবার আমার ইউজার নেম দিচ্ছি। ফাইন, আমি এটা আরেকটা ডিভাইসে ঢুকে গেছি। এখান থেকে আবার আমি বের হয়ে যাই। বের হয়ে কই 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 চলে আসলাম? ওই যে আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটায় চলে আসছি। ভালো করে দেখেন, আমরা ওই যে ডিভাইসটা, এই যে 3221, এইখানে যদি আমার কম্পিউটার থেকে এমনিতেই টেলনেট করি, আমি ঢুকতে পারি না। আচ্ছা, আমার এটাতে টেলনেট ইনস্টলই নাই, ঠিক আছে, কিন্তু ধরেন আমি যদি এটা থেকে ট্রাই করি, এটা তো শেলে তো, মানে আমার সিএমডি তে টেলনেট বন্ধ করা কম্পিউটারে। আমি যদি এমনিতে এইটা থেকে টেলনেট করি, 23 পোর্ট হিসাবে টেলনেট ব্যবহার করছি, আমি যদি এন্টার দেই, কিছুই হয় না। কেন? কারণ আপনি এই আম্বার আইটির রাউটার গুলাতে যে কোনো জায়গা থেকে টেলনেট করে ঢুকতে পারবেন না। আচ্ছা, তো যে কোনো জায়গা থেকে ঢুকতে পারবেন না, তো ঢুকতে পারবেন কোত্থেকে? এই যে এইখান থেকে, এই যে আইপিটা 96.250, এটা একটা ডেডিকেটেড এক্সেস সার্ভার বলি আমরা, এই এক্সেস সার্ভার থেকে আপনি ঢুকতে পারবেন। আবার দেখেন, এক্সেস সার্ভারটাতে আমরা কিভাবে ঢুকলাম? এসএসএইচ করে ঢুকছি। কেন এরকম ঘটনা আম্বার আইটিতে ঘটায় রাখছে? এর কারণ হচ্ছে, আমরা প্রথমে আমাদের এক্সেস সার্ভারে ঢুকতেছি এসএসএইচ করে। কারণ এসএসএইচ সিকিউরড। কেমন সিকিউরড? দেখেন, আমি আরেকটা জায়গায় এসএসএইচ করি, এস, এটার মনে হয় এসএইচ, আচ্ছা, এটার এসএইচ বন্ধ করা আছে, আমরা এসএইচ বন্ধ করে রাখছি ওই যে ওই ডিভাইসটার। কেন? আচ্ছা, এটা তো বলতেছি, কারণ সেটা হচ্ছে, এসএইচ যখন আমরা করতেছি, মনে করেন, মনে করেন এইটা হচ্ছে আপনার একটি রাউটার, এইটা হচ্ছে আপনার একটা কম্পিউটার, এর মাঝে অনেক বড় নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কে 100টা রাউটার থাকতে পারে, মাঝখানে আরো অনেক সুইচ টুইচ অনেক কিছুই থাকতে পারে, কোনো সমস্যা নাই। আপনি কোনোভাবে এই নেটওয়ার্কটার সাথে কানেক্টেড, এই রাউটারটাও কোনোভাবে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখন আপনি যখন এইখান থেকে এসএইচ করতেছেন, এটার মধ্যে আসলে যেটা হয় সেটা হচ্ছে একটা টানেল এস্টাবলিশড হয়, একদম আপনার এন ডিভাইস থেকে শুরু করে এই রাউটার পর্যন্ত। প্রথমেই আপনি যখন এসএসএইচ করেন, ও একটা সার্টিফিকেট ইস্যু করে, যেই সার্টিফিকেটটা, বা কি, অ্যাকচুয়ালি সার্টিফিকেট না, এটা হচ্ছে একটা কি, যেই কিটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যায়, এবং এইটা দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা এনক্রিপ্টেড টানেল তৈরি হয়, যার মধ্যে দিয়ে ডাটাটা যায়। তাই মাঝখানে কোনো হ্যাকার বা কোনো ব্যাড অ্যাক্টর যদি এটারে ইন্টারসেপ্ট করে, সে এনক্রিপ্টেড ডাটা পাবে। ওকে, টেলনেটে প্রবলেমটা হচ্ছে হলো, টেলনেট এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এইখানে কোনো ব্যাড অ্যাক্টর যদি থাকে, তাহলে সে যদি ওই ডাটাটারে মানে ইন্টারসেপ্ট করে, তাহলে সে প্লেন টেক্সট আকারে ডাটাটা পাবে। আমাদের এইখানে আমরা শুরুতে এক্সেস সার্ভারে ঢুকছি এসএসএইচ করে, তার মানে আমার কম্পিউটার থেকে এই এক্সেস সার্ভার পর্যন্ত আমি সিকিউরড ওয়েতে চলে গেছি। আমাদের এক্সেস সার্ভারটা একটা সিকিউরড লোকেশনে আমরা বসাইছি। তারপরে আমরা এইখান থেকে টেলনেট করি। আপনি যে কোনো জায়গা থেকে আমাদের রাউটারে টেলনেট করে ঢুকতে পারবেন না, এইখান থেকে আপনার অনলি টেলনেট করে ঢোকা সম্ভব। আচ্ছা, এই যে টেলনেট করে ঢুকতেছি, তার কারণ কি? কারণটা ওই যে বলছি, এসএসএইচ এর একটা ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্ট্যাবিলিটি লাগে। এখন আমরা ম্যাক্সিমাম টাইম, যারা, একটা মাথায় রাখবেন, নেটওয়ার্কে আপনি যখন
কাজ করবেন, শুরুতে হয়তো সাপোর্ট জনিত কাজ করবেন, সেইখানে কাজের লোড আছে। বাট যখন আপনি আস্তে আস্তে বড় হয়ে যাবেন, তো সেই পরিস্থিতিতে যখন আসবেন, এর অর্থ হচ্ছে তখন কিন্তু আপনার কাজের থেকে প্ল্যানিং বেশি থাকবে। মানুষ কি ডেলি ডেলি রাউটার ভাঙা চুরা কম মানে কনফিগার করে নাকি? অবভিয়াসলি না। ঠিক আছে। তো আমাদের ম্যাক্সিমাম যারা সিনিয়র লেভেলে চলে আসে, তারা হচ্ছে মূলত প্ল্যানিং করে, এই কাজগুলা বেশি করে। এখন আমরা কখন একটা রাউটারে কাজ করতে যাই, ধরেন আমার চিটাগাং এর রাউটারে দুইটা ব্যাকবোন, একটা প্রাইমারি একটা সেকেন্ড। এখন প্রাইমারি ব্যাকবোনটা কি হয়েছে, লস হচ্ছে কোনো কারণে, লস মানে একটা হচ্ছে মানে ডাউন হয়ে গেছে। ওকে ফাইন, আমরা নেটওয়ার্কে এটা সবসময় বলি যে ডাউন হয়ে যাওয়া ভালো, কিন্তু এখানে ডাউন হয়নি, লস হচ্ছে। তা লস যদি হয়, ট্রাফিক কি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে শিফট হবে? অবভিয়াসলি না। কেন হবে না? কারণ এখানে তো ডাউন হয় না, ট্রাফিকের লস হচ্ছে। এখন করতে হবে কি, ট্রাবল শুটের প্রসেস একটাই, আপনার এখানে ম্যানুয়ালি প্রাইমারি লিঙ্কটা বন্ধ করে দিতে হবে। এখন ম্যানুয়ালি যে প্রাইমারি লিঙ্কটা বন্ধ করবেন, আপনি তো ওই রাউটারই ঢুকতে পারবেন না, যদি আপনি এসএসএইচ করে ঢুকেন। কেন? কারণ আপনার ওই যে এসএসএইচ এর জন্য স্টেবিলিটি দরকার, এদিকে তো প্যাকেট লস হচ্ছে। আপনি ঢুকতে পারলেও দেখবেন কমান্ড কাজ করতেছে স্লোলি স্লোলি। এই জন্য আমরা করে রাখছি কি, টেলনেট করে ওই রাউটারে ঢুকে যাও। তাতে সুবিধাটা কি হবে? তাতে হচ্ছে প্যাকেট লসের ওই অবস্থায়ও আমরা কোনো মতে কাজটা করে ফেলতে পারবো, যে আমার যে প্রাইমারি লিঙ্কটারে বন্ধ করা দরকার, সেটা আমরা ম্যানুয়ালি ট্রিগার আউট করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কেন আমরা এখনো টেলনেট নিয়ে আলোচনা করতেছি? অলদো এটা অ্যাকচুয়ালি একটা ইনসিকিউর এবং একটা লেগেসি প্রোটোকল। সবার ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আবার স্লাইডে ফেরত যাই। তো আমরা ফিজিক্যালি ঢোকা বুঝলাম, রিমোটলি ঢোকাও বুঝলাম। আমরা দিন শেষে কিন্তু ওই রাউটার বা সুইচে প্রথমবার হচ্ছে ফিজিক্যালি ঢুকি। এর পরবর্তীতে কিন্তু যত কাজ হয় আমাদের, হ্যাঁ, আমি প্রতিদিন চিটাগাঙে যাই না, এরপরে আমাদের যত কাজ হয় সেগুলো আসলে মূলত রিমোটলি হয়। আমরা এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম, সেইভাবেই আমরা টেলনেট এসএইচ এগুলো ব্যবহার করে রিমোটলি কাজ করি। কিছু কিছু ক্ষেত্রে যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে, সেখানে ওয়েবের ব্যবহার হয়। মাইক্রোটিকে যেমন আবার স্পেশাল সফটওয়্যার দিয়ে ঢুকতে হয়, উইনবক্সের ব্যবহার হয়, ইত্যাদি। তো সর্বক্ষেত্রে ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। আচ্ছা, কনসোলে ঢোকার প্রক্রিয়াটা আরেকবার বলি। প্রতিটা ডিভাইসেই, সিসকোর প্রতিটা ডিভাইসেই কনসোল পোর্ট করে পোর্ট আছে। ওকে, এই যে একটা কনসোল, ট্রেডিশনাল যে কনসোল পোর্ট, এটা হচ্ছে সেই ট্রেডিশনাল কনসোল, আর যে 45 পোর্টের মতো দেখতে। এছাড়াও আপনি অনেক সিসকো ডিভাইসে এই মিনি ইউএসবি কনসোল পাবেন, অনেকটা ওই যে MP3 প্লেয়ারের চার্জের পোর্টের মতো। ঠিক আছে। তো সেই পোর্টেও কনসোলের কাজ করে। সেই ক্ষেত্রে সরাসরি ইউএসবি কেবল কম্পিউটারের সাথে কানেক্ট করানো যায়। আচ্ছা, যদি আপনার এরকম থাকে যে আপনার এই সাইডে RJ45, কম্পিউটারেও সিরিয়াল পোর্ট আছে, আপনি সরাসরি ওই সিরিয়াল কনসোল ব্যবহার করতে পারেন। এমন যদি হয় যে আপনার সুইচের সাইডে মিনি ইউএসবি আছে, কম্পিউটারের সাইডে তো অবভিয়াস ইউএসবি পোর্ট থাকে, তাহলে আপনি ইউএসবি কনসোল ব্যবহার করতে পারেন। যদি না থাকে, তাহলে আপনি কনভার্টারের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি আমার নিজের মানে ইয়েতেই ব্লুটুথ কনসোল ইউজ করছি। ঠিক আছে। তারপর স্টিক ইউজ করছি। স্টিক হচ্ছে হলো আপনার কনসোলে স্টিকের মতো লাগাই দিবেন, তারপর নর্মাল RJ45 কেবল ব্যবহার করেও ওইটার কাজ করা যায়। সো ওইটাও ব্যবহারযোগ্য। সো এরকম আরো কনসোল আছে। বইয়ের মধ্যে আমাদের আপাতত 3টা কনসোল আছে, সেটাই আমাদের জন্য ওয়েল এনাফ। এই কনসোলের পাশাপাশি আপনার টার্মিনাল সফটওয়্যার লাগবে।
তো জগতে অনেক টার্মিনাল সফটওয়্যার আছে, পার্টি, কিটি, সিকিউর, সিআরটি, এগুলি মোটামুটি ফ্রি এডিশন। এছাড়া অনেকগুলো আছে পেইড, যেমন টার্মিনাস বলে একটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে পেইড। এটার আবার ফ্রি এডিশন আছে, একটা পেইড এডিশন। এখন অনেকগুলো আসছে যেগুলো এআই সমৃদ্ধ, মানে আপনার কমান্ডটা অনেকটাই সে নিজে নিজে লিখে দিবে, গাইড করবে। যেমন মনে করেন আপনার একটা সিসকোর কমান্ড হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো আপনি শো লিখলেও সাজেস্ট করবে যে এরপরে কি তুমি আইপি ইন্টারফেস ব্রিফ লিখতে চাও, তাহলে আপনি সিলেক্ট করে এন্টার করে দিলেন, আপনার এই বাকিটুকু লিখতে হইল না। এরকম এআই বেসড টার্মিনালও এখন অনেক চলে আসছে। গত ক্লাসে বলছিলাম টার্মিনালের সেটিংটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি কম পোর্ট কত পাইলেন সিরিয়াল পোর্টে, সেটা জানাটাই, জেনে এন্টার চাপলেই ঢুকে যাবে 95 ভাগ ক্ষেত্রে। বাট 5 ভাগ ক্ষেত্রে আটকাবেন, সেটা গত ক্লাসে একটা ল্যাবের মাধ্যমে দেখাইছিলাম। তো সেই ক্ষেত্রে আপনার উপায় হচ্ছে দুটো। একটা হচ্ছে ডিভাইসের ম্যানুয়াল বইতে লেখা থাকে, দ্বিতীয়টা হচ্ছে হলো গুগল করে আপনি জেনে নিতে পারেন। ওকে, তো তারপরে টার্মিনাল সেটিংস যদি পারফেক্ট করেন, আপনি ঢুকে যাওয়ার কথা। এখন বলেন, আপনারা সবাই তো ডিভাইসে কনসোল কেবল দিয়ে ঢুকতে পারেন, রাইট? জি স্যার। জি স্যার। গুড। চলেন আমরা এখন একটু ল্যাবে চলে যাই, মানে অনেকক্ষণ থিওরি পড়লাম, এবার একটু ল্যাব দেখি। আমার সাথে যদি করেন, মানে ল্যাবটা করেন, তাহলে আমার মনে হয় আপনাদের একটু বেশি উপকার হবে। ওকে, আমাদের প্যাকেট ট্রেসার ওপেন হয়ে গেছে। আমরা একটা 4331 রাউটার নিলাম, ওকে, এবং একটি 2960 সুইচ দিলাম। আমরা এর সাথে নিব হচ্ছে হলো, দাঁড়ান একটু, এ কি ডিস্টার্ব রে ভাই, সরে না কেন? সরছে। একটা কম পিসি নিলাম, এই সাইডে একটা ল্যাপটপ নিলাম। আমরা কনসোল ক্যাবেলের মাধ্যমে কানেক্ট করব। কনসোল ক্যাবেল নিলাম। তো আমাদের এখানে যেহেতু সরাসরি সিরিয়াল পোর্ট আছে, তো RS-232 পোর্টে কানেক্ট করলাম এবং রাউটারের কনসোল পোর্টে কানেক্ট করলাম। সেম ঘটনা আমরা এইখানে করব। আপনি এটা চাইলে ফিজিক্যাল মুডে যেও করতে পারেন। এই যে দেখেন, আমাদের ফিজিক্যাল মুডে যদি আমরা যাই, এই যে আমাদের সুইচ, এই যে আমাদের রাউটার, এবং এই যে আমাদের কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, চাইলে আমরা এই ল্যাপটপে আইনা এই ডেস্কে বসাই দিতে পারি, তাহলে আমাদের ওইখানে দেখতে সুবিধা হবে। না, এখানে আসেনি এখনো। এনিওয়ে, লজিক্যালে চলে যাই আবার। আমরা টার্মিনাল সফটওয়্যার লাগবে আমাদের। সো আমরা এইখান থেকে যাব, আমরা এখান থেকে চলে যাব ডেস্কটপে, ডেস্কটপের থেকে টার্মিনাল ওকে করব। আমরা অলরেডি রাউটারে চলে আসছি।
আমরা ল্যাপটপে সেম কাজটা করি। ডেস্কটপ, টার্মিনাল, ওকে করলাম, সুইচে চলে আসছে। এইটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা কয়েকটা এন্টার চাপতেছি। কি চাপতেছি? এন্টার আমি স্যার। অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাই, তাহলে আমার মনে হয় আপনাদের একটু উপকার হবে। কারণ আমি যখন বলতেছি আসলেই কি চাপতেছি কি, এটা হয়তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না। অন স্ক্রিন কিবোর্ড ইউজ করলে হয়তো আপনাদের সুবিধা হবে। দেখেন আমি কয়েকটা এন্টার চাপছি, এমনিতে এন্টার চাপছি। সেম কাজটা আমি রাউটারে করব। এন্টার চাপছি, বাট এখানে একটা কোশ্চেন আসতেছে, কোশ্চেনটা কি একটু পড়ি তো আমি। উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো? আচ্ছা, এই কোশ্চেনটার আনসারটা মানে ব্যাখ্যা আমি এইভাবে করি। অনেককে জিজ্ঞেস করা হয়, তুমি সিসিএনএ কোর্সে কেন আসছো? বলে, উত্তর দেয় যে সিসকো রাউটার কিভাবে কনফিগার করে এটা শিখতে। বিশ্বাস করেন আর নাই করেন, সিসকো রাউটার কনফিগারেশন কিভাবে করে এইটা শেখার জন্য কারো কাছে যাওয়ার দরকার পড়ে না। সিসকো রাউটার আপনাকে নিজেই নিজে শিখায় ফেলবে কিভাবে সিসকো রাউটার কনফিগার করতে হয়। মানে এটার জন্য কোনো ট্রেনার বা কোনো কিছুতে যাইতে হয় না। আপনার জাস্ট দেখেন, মাইক্রোসফট উইন্ডোজের ভিতরে আপনার কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে কারো কাছে থেকে কি ট্রেনিং নিছেন কখনো? মানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা কিভাবে ইনস্টল করে এটার জন্য কি কারো কাছ থেকে কোনো সময় ট্রেনিং নিয়েছেন? না স্যার। কেন ট্রেনিং নিতে হয় নাই? কারণ হচ্ছে এখানে একটা এক্সিকিউটেবল ফাইল আছে, যেটাতে ক্লিক করলেই সে বলে তুমি কি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করতে চাও? আপনি লেখেন ইয়েস। তাহলে তুমি কি এই লাইসেন্সের এগ্রিমেন্ট যেটা আছে সেটার সাথে একমত? আপনি লেখেন এগ্রি। তুমি কিভাবে ইনস্টল করতে চাও? তোমার মন মতো না আমার মন মতো? ওই যে টিপিক্যালি ডাইনামিক এরকম ব্যাপার স্যাপার থাকে না, ফাইল লোকেশন কোনটা হবে এইটা, এইভাবে ক্লিক ক্লিক করতে করতেই তো হয়ে যায় না? জি স্যার। আপনি চাইলে সিসকো রাউটার ঠিক এইভাবে কনফিগার করতে পারেন। যেমন ধরেন দিলেন ইয়েস, তো আপনার সে বলতেছে তুমি কি বেসিক ম্যানেজমেন্ট সেট আপ করতে চাও? দিলেন ইয়েস। তোমার রাউটারের হোস্ট নেম কি হবে? দিলেন R1। তোমার রাউটারের পাসওয়ার্ড কি হবে? দিলেন সিসকো। তোমার এনেবল মোডের পাসওয়ার্ড কি হবে? আচ্ছা, এগুলো কি জিনিস পরে আমি আসতেছি। আচ্ছা, দুইটা সেম হইতে পারবে না, তাহলে আপনি এটা দিলেন সিসকো 1। ভার্চুয়াল টার্মিনালের পাসওয়ার্ড কি হবে? দিলেন সিসকো 2। বুঝতেছেন? মানে এইভাবে ইয়েস নো ভেরি গুড করতে করতে কি করা সম্ভব? সিসকো রাউটার কনফিগার করা সম্ভব। তাহলে এটার জন্য তার কোনো ট্রেনারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, তাই না? তাই এটার আমি একটু অন অফ করে নিই। কারণ এখন, তাহলে যেহেতু আমার কাছে নাই সেই সিসকো রাউটার শেখা চায়, তাহলে তো সেই প্রক্রিয়া অবভিয়াসলি আমি শেখাবো না। আমি শিখাবো কিভাবে ম্যানুয়ালি এটাকে কনফিগার করতে হয়। ওকে, আচ্ছা, রাউটারটা অন হোক। সো আমরা এখানে প্রথমেই দিব নো, কারণ আমরা ওই যে ডায়লগের মাধ্যমে কনফিগার করব না। করলাম, অনেকগুলো এন্টার চাপছি, জাস্ট কিছুই না, কি চেপেছি? এন্টার চাপছি, যে যেমনটা আমি সুইচে চেপেছিলাম। একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, মাইক্রোটিক রাউটার ভালো না সিসকো রাউটার ভালো? বা সহজ আর একটু যদি সিম্পলিফাইড করি, মাইক্রোটিক ডিভাইস ভালো না সিসকো ডিভাইস ভালো? স্যার ডিভাইস তো দুইটাই ভালো এখন। পারপাস। ডিভাইস দুইটা কখনোই একটা আরেকটার থেকে ভালো হইতে পারে না। জি স্যার, দুইটাই ভালো। না, দুইটা ভালো হইতে পারে না। মানে আপনি যখন কম্পেয়ার করতেছেন,
দুইটা ভালো হওয়ার কোনো সুযোগই নেই, একই মাত্রায় ভালো হওয়ার সুযোগ নাই। জি স্যার, মানে আমার ইউজেস পারপাসটার উপর ডিপেন্ড করবে আর কি, ভালো কিনা খারাপ। আপনি একজন, তাহলে আপনার ইউজিং পারপাসেই বলি, আপনি মনে করেন আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, যে কিনা একটি ক্রিটিক্যাল নেটওয়ার্ক ম্যানেজ করে বা অ্যাডমিনিস্ট্রেশন করে। তাহলে আপনার পারপাসে সিসকো ভালো না মাইক্রোটিক ভালো? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভালো হইলে কেন ভালো? স্যার এই ক্ষেত্রে সিসকো ভালো। কেন ভালো? কেন ভালো? স্যার ওইটা তো ফুললি বলতে পারবো না স্যার, তবে সিসকোর হার্ডওয়্যার এবং মানে সিসকো সিএলআই মোডে সবকিছু অপারেট করে এই ক্ষেত্রে। মাইক্রোটিকও সিএলআই কাজ করে, মাইক্রোটিকেরও হার্ডওয়্যার মাইক্রোটিকই বানায়। এমন কিছু তো হইতে হবে যে আপনার উত্তরে থাকতে হবে, যেটারে অকাট্য যুক্তি হয়ে যাবে অনেকটা, যে এই স্যার কারণে। সিসকো মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর স্যার সিসকো মাল্টি ভেন্ডর কমিউনিকেশনের ক্ষেত্রে মানে কাজ করে। মাইক্রোটিকও করে। মাইক্রোটিকও করে। চলেন জানি কেন সিসকো ভালো। আচ্ছা, পার্সোনালি নিয়ে না, বোঝার জন্য জাস্ট উদাহরণ দিচ্ছি। গ্রামে বাড়ি আছে না, ওই যে একচালা ঘর যেটা হয়? জি স্যার। আচ্ছা, ঢাকা শহরে বিল্ডিং আছে না, পাঁচতলা বিল্ডিং? জি। কোনটা ভালো, গ্রামের একতলার বিল্ডিং না ঢাকার পাঁচতলার বিল্ডিং? কোনটা ভালো? স্যার ঢাকার বিল্ডিং অবশ্যই ভালো। কনসার্ন অফ সিকিউরিটি, জি আর স্যার। একটু বলে নেই, কনসার্ন অফ সিকিউরিটিতে কোনটা ভালো, গ্রামেরটা না ঢাকারটা? ঢাকারটা স্যার। কেন? স্যার ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বিল্ডিং আ- অবশ্যই সিকিউর। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার আপনি মনে করেন এইটাও ইট বালু দিয়ে তৈরি, ওই একতলাটাও ইট বালু দিয়েই তৈরি। স্যার ঢাকায় তো স্যার সিকিউরিটি মানে এনশিওর হাইলি করা হয়, গ্রামে ওইভাবে না না না, স্যার। আমি যেই ওয়েতে আপনাকে ওটা চিন্তা করতে ভাবাতে চাচ্ছি, আপনারা ওখানে যাচ্ছেন না। আমি একটু নিয়ে যাই কষ্ট করে, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখেন, দুইটা সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ভাবেন। এখন প্রবলেমটা কোথায় জানেন? একতলা ঘর, যেটা ওই যে এক চালা ঘর, হ্যাঁ, ওইটা দরজা খুললেই আপনি মূল রুমে প্রবেশ করে যাচ্ছেন, যাচ্ছেন না? জি স্যার। কিন্তু পাঁচতলা বিল্ডিং এ আপনি নিচের গেট দিয়ে ঢুকলেই মানে মূল রুমে প্রবেশ করছেন, ব্যাপারটা তা না। আপনি প্রথমে দরজা দিয়ে ঢুকলেন, সেটা হয়তো গ্রাউন্ড ফ্লোর, সেখানে একটা হয়তো সিকিউরিটি আছে বা নাও থাকতে পারে। তারপরে আপনাকে উপরে যাইতে হবে, দুই তলা বা তিন তলায় যাবেন। তিন তলায় যাওয়ার পরে দেখবেন আবার দুইটা বা তিনটা ইউনিট আছে, সেই ইউনিটে আপনার কাঙ্ক্ষিত দরজায় নক করতে হবে। তারপরে জায়গায় আপনি প্রবেশ করলেন, ব্যাপারটা তাই না? জি। রাইট। এখন আপনি এই যে সিসকোতে যেই জায়গাটায় আছেন এই মুহূর্তে, দেখেন এখানে লেখা আছে রাউটার, তারপর গ্রেটার দেন সাইন, সুইচ, গ্রেটার দেন সাইন, ওকে। এইটাকে সিসকোর পরিভাষায় বলে এক্সাক্ট মুড। কি বলে? এক্সাক্ট নোট।
এইটা অনেক জায়গায় ইউজার এক্সাক্ট মুড নামেও পরিচিত। ওকে, এইটা হচ্ছে সেই 5 তলা বিল্ডিং এর ওই যে নিচে যে মেইন গেটটা আছে না, সেই মেইন গেটটা। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, আমি কি জানি এইখানে কি কমান্ড দিতে হবে? মানে এইখানে আমি কি কমান্ড দিব এটা কি আমি জানি? না স্যার। হ্যাঁ, আমি জানি। তা আমি জানি না, এটা আমার জন্য কোনো সমস্যা না। আমি জানি একটা জিনিস, সেটা হচ্ছে আমি শিফট শিফট চেপে কোশ্চেন যদি দেই, তাহলে সে আমাকে বইলা দেয় কি কি কমান্ড অ্যাভেলেবল আছে। শিফট কোশ্চেন। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, ফাইন। তো এখানে অনেকগুলো কমান্ড আছে। কমান্ডের পাশে আবার একটা ডেসক্রিপশন আছে। সেই ডেসক্রিপশনে বলা আছে এটা খেলে খাবেন না মাথায় দিবেন। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, ফাইন। যেমন এখানে একটি কমান্ড আছে, কমান্ডের নাম হচ্ছে এনেবল। কমান্ডের নামটা কি? এনেবল। নেভেল। সেই কমান্ড দিলে কি হবে? তার ডেসক্রিপশনে বলা আছে টার্ন অন প্রিভিলেজড কমান্ড। প্রিভিলেজ মানে কি জানেন? হোয়াট ইজ কল্ড প্রিভিলেজড? প্রিভিলেজের মানে কি? প্রিভিলেজ মানে হচ্ছে ক্ষমতা। প্রিভিলেজ মানে কি? ক্ষমতা। তার মানে এই কমান্ডটা দিলে কি কি অর্জিত হবে? ক্ষমতা অর্জিত ক্ষমতা হবে। অর্জিত হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে লিখি এনাবেল নাকি? ENABLE লিখলাম। লিখার পর আরো কি কোনো কমান্ড হবে কিনা, তাইলে আমি একটা স্পেস দিতে পারি। স্পেস দিয়ে শিফট কোশ্চেন দিতে পারি। শিফট কোশ্চেন দেওয়ার পর যদি এই লাইনটা আসে সিআর, সিআর মানে হচ্ছে ক্লিয়ার, মানে এইখানে আপনি এনেবল কমান্ডটাকে রান করাইতে পারবেন। কমান্ড রান করা যাবে। ওকে, তো এনেবল দিয়ে আমি যদি এন্টার দেই, আমার সুইচের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। জি স্যার। এনেবল দেই, এন্টার দেই, আমার রাউটারে কিছু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? স্যার গ্রেটার দেন চিহ্নটা থেকে হ্যাশ চিহ্নে চেঞ্জ হয়েছে। হ্যাশ চিহ্ন হয়ে গেছে। এখন ব্যাপারটা কি হয়েছে জানেন? 5 তলার মেইন বিল্ডিং, মানে মেইন গেটটা দিয়ে, 5 তলা বিল্ডিং এর মেইন গেটটা দিয়ে আমি 4 তলায় উঠে চলে আসছি। 4 তলায় উঠে আবার ওই দরজাটায় নক দিয়েও দিছি। ঠিক আছে, এখন তাই হ্যাশ হয়ে গেছে। এইটারে বলে প্রিভিলেজ মুড। কি বলে? প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মুড। অনেকে বাজারে এটা এনেবল মুডও বলে। ওকে, এটা বাজারের নাম, বাট মূলত নামটা হচ্ছে প্রিভিলেজ মুড। ওকে, এইখানে কি কমান্ড দিতে হবে এটা কি আমি জানি? না স্যার। ওই যে শিফট কোশ্চেন দিতে হয়, এটা আমি জানলেই হবে। দেখেন, দিলাম, কিছু কমান্ড চলে আসলো না? জি স্যার। শিফট কোশ্চেন দেই, কিছু কমান্ড চলে আসলো না? জি স্যার। নিচে কি লিখে আসছে? মোর। আরো আছে কমান্ড। মোর মানে আরো আছে। এন্টার চাপ দেই, একটা একটা করে দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি। ফাইন। একটা একটা করে যদি এরকম 2000 কমান্ড থাকতো, তাহলে দেখতে 2000 ক্লিক করতে হইতো, রাইট? জি স্যার। অনেকগুলা কমান্ড যদি একসাথে দেখতে চাই, তাহলে কি করলাম? অনেকগুলা কমান্ড দেখার জন্য কি করলাম? স্যার কোশ্চেন আর স্পেস নো চাপ নো, দেব। অনেকগুলা কমান্ড দেখার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে স্পেস চাপ দিছি। এখন কোশ্চেন হচ্ছে সে আমারে কতগুলা কমান্ড দেখাইছে? একসাথে কতগুলা কমান্ড দেখাইছে স্পেস চাপ দেওয়ার পর?
অনেকে বলতে পারেন সবগুলা কমান্ড দেখাইছে, না। স্যার 100টা। না, চলেন এটার এক্সপিরিয়েন্স এইখান থেকে নেই। ওইখানে এতগুলা কমান্ড নাই যেটার এক্সপিরিয়েন্স আমাকে দিতে পারবে, আমি এইখান থেকে নেই। দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন, এই রাউটের পরিমাণ, রাউট আছে কতগুলা, বেশি নাই, 1 লাখ। 1,06,798টা রাউট আছে। ওকে, আমি যদি এরকম এন্টার দিয়ে দেখতে থাকি, তাহলে মোরই থাকবে, এরপর আর কিছু আসবে না। আর আমি যদি স্পেস চাপ দেই, এই যে দেখেন, স্পেস চাপ দেই, তাহলে কি হচ্ছে? 100টা দেখাচ্ছে। কি করতেছে বলেন তো? আর একটু ফুল স্ক্রিনে নিয়ে যাই। কি করতেছে বলেন না, দেখেন তো, চিন্তা করে বলেন। এখনো দেখেন মাত্র 0%, মাত্র 1% হইলো। স্পেস চাপ দিলে কি হয়? এন্টার চাপ দিলে একটা কইরা লাইন আগায়। স্পেস চাপ দিলে কি হয় জানেন? এক স্ক্রিনে এক স্ক্রিনে যত পরিমাণ কমান্ড লোড হইতে পারে, মানে যত পরিমাণ আউটপুট লোড হইতে পারে কমান্ড না, সেইটা আপনাকে দেখায়। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। অনেকে অনেকে স্পেস চাপ দিলে উত্তর দেয় যে স্পেস চাপ দিলে কতগুলা দেখায়, উত্তর দেয় সবগুলা দেখায়। আরে সবগুলা দেখালে 2,000 কমান্ড থাকলে সবগুলা দেখাইবে কিভাবে? তা আপনি মিস করে যাবেন, তাই না? তাহলে কি হবে? এক স্ক্রিন করে দেখায় স্পেস চাপ দিলে যদি অনেকগুলা কমান্ড থাকে। ওকে, ফাইন। আমরা কি কি শিখলাম একটু রিভিউ করি। আমরা কনসোল বা রিমোটলি এক্সাক্ট মোডে ঢোকা শিখলাম। এক্সাক্ট মোড থেকে আমরা প্রিভিলেজ মোডে কিভাবে যাব সেটা শিখলাম। কিভাবে আমি কমান্ড আমি জানি না, বাট কিভাবে আমি হেল্প, এই যে শিফট কোশ্চেন, এটার নাম হচ্ছে হেল্প, কিভাবে আমি হেল্পের মাধ্যমে কমান্ডটাকে জানবো সেটা জানলাম। এবং ব্যবহার জানলাম কিভাবে আমি এন্টার এবং স্পেস ব্যবহার করব, ওই যে মোর, যদি আরো অনেক কমান্ড থাকে সেটা জানার জন্য। যদি এন্টার চাপে তাহলে একটা করে কমান্ড দেখাবে, কেউ যদি স্পেস চাপে তাহলে এক স্ক্রিনে যত পরিমাণ কমান্ড হইতে পারে সেই কমান্ডগুলো তাদেরকে দেখাবে। প্রিভিলেজ মোডের কমান্ডের সাথে এক্সাক্ট মোডের কমান্ডের কি ডিফারেন্স আছে? অবশ্যই আছে। আগে কম ছিল, এখন অনেকগুলা কমান্ড আসছে। হ্যাঁ, আগে এইখানে পিং ছিল, ওইখানেও পিং ছিল, রাইট? কিছু কমান্ড ওই দুই মুডেই সেম, কিন্তু এইখানে আরো বেশি কমান্ড আপনি পাচ্ছেন, রাইট? কারণ কি, আপনি এখন ক্ষমতা পাইছেন। ওকে, তো এই মুড থেকে যদি আমি বেরোইতে চাই তাহলে কি করব? মানে আমি তো এক্সাক্ট মুডে ছিলাম, এক্সাক্ট মুড থেকে প্রিভিলেজ মুডে আসছি, এখন এইখান থেকে যদি বেরোইতে হয় তাহলে আমি কি করব? স্যার এক্সিট। এক্সিট। এক্সিট কমান্ড আছে? স্যার আছে? আছে। আছে স্যার। কই? স্যার এই যে লগ আউটের উপর দিয়ে স্যার। এইটা আছে না? জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। এটা আমরা পরে শিখি। এইটাতে কি বলছে? ডিজেবল স্যার, টার্ন অফ প্রিভিলেজ কমান্ড। জি স্যার, প্রিভিলেজড কমান্ড। আমরা কোন কমান্ড দিয়ে ঢুকছিলাম? এনেবল দিয়ে স্যার। আর তাইলে তখন লেখা ছিল টার্ন অন প্রিভিলেজ কমান্ড, রাইট? জি স্যার। আর এই কমান্ডটা যদি আমি দেই, TISABLE, তাহলে কি হচ্ছে? টার্ন অফ হয়ে যাবে। টার্ন মানে অফ আগের হয়ে যাচ্ছে। জায়গায়। আমি এখন কোথায় চলে আসছি? স্যার এক্সিট মোডে। এক্সাক্ট মুড, এক্সাক্ট মুড, নট সরি এক্সিট স্যার। মুড। জি স্যার, জি কি স্যার, মুড? এক্সাক্ট মোডে। এক্সাক্ট এক্সাক্ট মোডে। মুডে চলে চলে আসছি। ওকে, ফাইন। তাহলে আমি ঢোকা শিখছি, বেরোনো শিখছি, তাই তো? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমাদের মধ্যে অনেকে আছে না
যারা কিনা টাইপ করতে গিয়া বানান ভুল করতে পারে? জি স্যার আছে। আছে না? জি স্যার। এই যে বানান ভুল হয়েছে না এখানে, বানান ভুল হয়েছে না? জি স্যার। হয়েছে। জি। এখন আমি যে এন্টারটেন্ডার চাপতেছি, কিছু কাজ করতেছে, করতেই রাউটার পুরো স্ট্যাক হয়ে রয়েছে না? জি। সুইচ পুরো স্ট্যাক হয়ে রয়েছে না? জি স্যার। এর কারণ কি জানেন? আপনি একে তো বানান ভুল করছেন, এইটারে এখন রাউটার বা সুইচ একটা নাম হিসাবে ট্রিট করে, সে এটাকে মানে ডোমেইন নাম হিসাবে ট্রিট করে সেটাকে মানে ডিএনএস এর কাজ কি, নাম থেকে আইপি তে কনভার্ট করা, সেটা করার চেষ্টা করতেছে। বুঝতে পারছেন? এখন এই অবস্থায় যেহেতু সে খুঁজে পাচ্ছে না বা ট্রাই করতেছে, তাই আপনি অনেকটা হ্যাং অবস্থায় বসে রয়েছেন। এটা থেকে বেরোনোর উপায়, কন্ট্রোল শিফট সিক্স একসাথে চাপ দিবেন। কি চাপ দিবেন? Ctrl+Shift+6। সিক্স। আপনাদের নতুনদের এটা খুব কাজে লাগবে। মানে বানান ভুল করলেন, বানান ভুল করে এন্টার দিলেন, ও ডোমেইন নেমে ট্রান্সফার করার চেষ্টা করতেছে। আপনি যদি এখন বইসা থাকতে চান, ও অটোমেটিক্যালি ছুটবে, কিন্তু 1-2 মিনিট সময় লাগবে। আর আপনি যদি বইসা না থাকতে না চান, কন্ট্রোল শিফট একসাথে চাপ দিয়ে তারপরে সিক্স চাপ দিবেন, তাইলে সে বের হয়ে যাবে। এম আই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যারা বুদ্ধিমান তারা কমান্ড মুখস্থ করে না। তারা কি করে জানেন? তারা শিফট কোশ্চেন চাপে, কমান্ডটা কি? এনেবল। প্রথম লেটারটা কি? ই। প্রথম লেটারটা কি? ই। সে ই লিখে ট্যাব চাপে। কি চাপে? ট্যাব। ট্যাব। তারপরে শিফট কোশ্চেন দেয় আবার। তো তখন কয়টা কমান্ড আছে? দুইটা কমান্ড, একটা হচ্ছে এনেবল আর একটা হচ্ছে এক্সিট। মানে ই দিয়ে দুইটা কমান্ড হইতে পারে, একটা হচ্ছে এনেবল হইতে পারে, আর একটা কি হইতে পারে? এক্সিট এক্সিট। হইতে পারে। তো সে পরবর্তীতে কি চাপে? তার দরকার কি? এনাবল। তাহলে পরের লেটারটা কি? এন। সে এন চাপে। এন চেপে আবার কি চাপে? ট্যাব। ট্যাব চাপে। এ বি এল ই, এই কথাটা কি আমি লিখছি? না স্যার। কে লিখে দিছে? সিস্টেম অটোমেটিক্যালি লিখে দিছে। জি। তার মানে বুদ্ধিমানরা কমান্ড মুখস্থ করে না, বুদ্ধিমানরা কি করে? শিফট কোশ্চেন আর ট্যাব ব্যবহার করে। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে সে এন্টার চাপলে কি হয়? এনাবল মোডে ঢুকে যায়। আর এখান থেকে যদি বেরোতে চায়, তাহলে ডি চাপে, ট্যাব দেয়, শিফট কোশ্চেন দেয়। ওকে, কি হইতে পারে? ডিআইএস, এইটুকু লিখে লিখে ট্যাব দেয়। মানে যখনই ইউনিক হয়ে যাবে, ইউনিক এখনো হয় নাই, কারণ হচ্ছে যে এখানে ডিসকানেক্ট আছে, দেখেন শিফট কোশ্চেন দেই, এই যে ডিসকানেক্ট আছে, যে ডিআইএস এ দেন, দিয়ে ট্যাব দেন, অটোমেটিক্যালি লিখে দিল, বের হয়ে গেলেন। ক্লিয়ার? সহজ না? আচ্ছা। এখন সিসকো একটা কাজ করতে পারে, এটা আমি এখনই আপনাদের শিখতে বলবো না, আমি দেখায় রাখতেছি, বাট এখনই আমি আপনাদের শিখতে বলবো না। কি বলবো না? সিসকোতে শর্ট কমান্ড সাপোর্ট করে। শর্ট কমান্ড কেমন? ই এন। কি লিখছি? ই ইএন। এন। এন, এনাবল লিখছি? না স্যার। শুধু ই এন লিখছি, এন্টার চাপলাম, কই ঢুকে গেছি? প্রিভিলেজ মোডে। ডিআইএস এ, কই চলে আসছি? স্যার যে প্রিভিয়াস যে মোডটাতে ছিলাম আমরা। এক্সাক্ট মোড। জি স্যার। ওকে, আবার লিখলাম ই এন এ, সরি, কন্ট্রোল শিফট সিক্স, ই এন এ, কই চলে আসছি? স্যার প্রিভিলেজ প্রিভিলেজ মোড। মোড। ডিআইএস এ বি এল ই, কই চলে আসছি? এক্সাক্ট মোড। এক্সাক্ট মোড। ই এন এ বি, কই আসলাম? স্যার প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোড। আচ্ছা, কষ্ট করে বারবার ডিসেবল না লিখে আমি চাইলে কি করতে পারি দেখেন,
এই যে আপ এরো ডাউন এরো দিয়ে কমান্ডটা লিখে নিয়ে আসতে পারি। এটা হিস্টোরিতে থাকে, হিস্টোরি বাফার কল করে আমি চাইলে কমান্ডটাকে রিকল করে আবার এক্সিকিউট করা দিতে পারি, মানে কষ্ট করে আমার কিছুই লিখতে হইলো না। ENABL, এন্টার চাপলাম, আবার হিস্টোরি থেকে ডিসেবল রে কল করে নিয়ে এসে এন্টার চেপে এক্সাক্ট মোডে ফেরত আসলাম। একটু এখন আপনি জানেন আমি আসলে কি কাজ করছি। আমি বারবার প্রিভিলেজ মোডে ঢুকছি এবং প্রিভিলেজ মোড থেকে এক্সাক্ট মোডে বেরোয় আসছি, তাই না? জি স্যার। কিন্তু একবার ভাবেন তো, এই কাজটাই আমি যদি 9টা বাজে করতাম, আর এই যে এখন থেকে 1 ঘন্টা 44, সরি আপনারা আজকে 9:30 বাজে ক্লাসে জয়েন করছেন, সো এখন থেকে যদি আমি ঘন্টা খানেক আগে এই কাজটাই যদি আপনারা করতাম, আপনারা ভাবতেন স্যার 5টা কাজ করছে, 5টা কমান্ড দিছে, তাই না ব্যাপারটা? জি স্যার। তাই সিসকো কারো পাশের থেকে থাইকা শেখা যায় না। শর্ট কমান্ড যদি আমি প্রয়োগ করি, আপনি সারা জীবন ভাববেন সে, আরে স্যার তো মনে হয় অনেক কমান্ড টমান্ড চালায় অস্থির বানায় ফেলছে, কি নাকি রকেট সায়েন্স করছে। আসলে হয়তো আমি একই কমান্ড বারবার চালাইছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা শিখে ফেলছি অলরেডি। দেখেন তো অনেকগুলো জিনিস আমরা শিখে ফেলছি অলরেডি। আমরা অলরেডি জানি এক্সাক্ট মোডে কিভাবে যেতে হয়। এক্সাক্ট মোড মানে এই যে সাইনটা দেখে বুঝবো। আমরা অলরেডি প্রিভিলেজ মোড সম্পর্কেও জানি। প্রিভিলেজ মোড আমরা কিভাবে বুঝবো? এই হ্যাশ। সাইনটা দেখে, হ্যাশ সাইনটা দেখে বুঝবো। আচ্ছা, এখনো এই জায়গায় আমরা যাই নাই, আমরা এখন যাব। সেটা হচ্ছে হলো, আমি এইবার একটা ডিভাইস দিয়ে দেখাই, যে কোনো একটা, লেটস সে সুইচটা দিয়ে দেখাই। আমি ইনাবেল দিলাম, ট্যাব দিছি ডাইরেক্ট ইএনএ লিখে, তারপরে হচ্ছে দেখেন এখানে একটা শিফট কোশ্চেন দিলাম। শিফট কোশ্চেন দিলে এখানে একটা কমান্ড আছে, কমান্ডটার নাম হচ্ছে কনফিগার। কি আছে? কনফিগার। কনফিগার। তা আমি এখানে লিখি, লেটস সে অন স্ক্রিন কিবোর্ড ইউজ করি, CON, ট্যাব দেই, হচ্ছে না, এফ দেই, ট্যাব দেই, এ হয়ে গেছে অটোমেটিক্যালি কনফিগার। শিফট কোশ্চেন দেই, এরপরে হচ্ছে টার্মিনাল, সো টি দিয়ে যদি আমি ট্যাব দেই তাহলে সে অটোমেটিক্যালি ফুল করে ফেলে। আপনারা এই মুহূর্তে শর্ট কমান্ড ব্যবহার করতে যায়েন না, আপনারা বরঞ্চ শিফট কোশ্চেন এবং ট্যাবের ব্যবহার করেন। আপনি দেখবেন আস্তে আস্তে আপনি অনেক ফাস্ট হবেন, আস্তে আস্তে দেখবেন আপনার শর্ট কমান্ড ব্যবহার করা আপনার জন্য ইজি হবে। কিন্তু এখন যদি নিজে জোর করে শর্ট কমান্ড ব্যবহার করতে যান, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই ভুল করবেন এবং আস্তে আস্তে আপনি স্লোয়ার হয়ে যাবেন, উল্টা কাজ হবে। সো আপনি কনফিগার টার্মিনাল দিলাম, এন্টার দিলাম, কিছু পরিবর্তন ঘটলো, জি স্যার। সুইচ কনফিগে চলে আসছি নাকি? জি। আচ্ছা, এখন এই সুইচের মধ্যে 24টা পোর্ট আছে। আমি কেমনে জানি সুইচের মধ্যে 24টা পোর্ট আছে? এইখান থেকে একটু বেরোই। এখান থেকে বেরোনোর জন্য কয়েকভাবে বেরোনো যায়, কয়েকভাবে বেরোনো যায়। এখানেও শিফট কোশ্চেন কাজ করবে, এই যে দেখেন কাজ করতেছে না? এই যে একটা কমান্ড আছে এন্ড, এটা দিয়ে বেরোনো যায়, এক্সিট দিয়েও বেরোনো যায়। ওকে, সো আমি এন্ড প্রয়োগ করি, END, এখান থেকে বেরোয় যাই। আমি কিভাবে জানি এই সুইচের মধ্যে 24টা পোর্ট আছে? এটা দুই ভাবে জানা যায়। একটা হচ্ছে একটা কমান্ড আছে, কমান্ডটা একটু কাইন্ডলি আপনারা মুখস্থ করে নেন, একদম মানে সিসকোতে এটা একটা জাতীয় কমান্ড সিসকোর মধ্যে। সেটা হচ্ছে শো, শো, আপনি এগুলো সবই শিফট কোশ্চেন দিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, পরের কমান্ডটা কি হবে এটা সবসময় শিফট কোশ্চেন দিয়ে দেখা যায়। আমার কাছে তো এখন মুখস্থই আছে, সো আমি ডাইরেক্ট কমান্ড প্রয়োগে চলে যাচ্ছি। শো IP ইন্টারফেস ব্রিফ,
এই যে দেখেন আমার ইয়াটা চলে আসলো। এখানে কয়টা পোর্ট দেখতে পাচ্ছেন আপনারা? মোড যদি দেই, এই যে দেখেন 24টা পোর্ট, সাথে গিগা 2টা আছে। ওকে, আচ্ছা। অথবা এই একটা কমান্ড মুখস্থ করেন প্লিজ, সেটা হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, শো আইপি ইন্টারফেস ব্রিফ। কিছু কমান্ড আছে মুখস্থ করে রাখতেই হবে, এখন কাজে দিবে। এটা এনেবল মোডের কমান্ড, মনে রাখেন। আরে কি হলো, কপি। আরেকটা কমান্ড, সেটা হচ্ছে শো রানিং কনফিগ। ওকে, এটা দিয়েও আমরা দেখতে পারি যে কি কনফিগারেশন আছে এই মুহূর্তে, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি। ওকে, সো এই দুইটা কমান্ড আপনারা এটা সুইচও চালাইতে পারবেন, রাউটারও চালাইতে পারবেন, নো ইস্যু। কমান্ড গুলা আমি গ্রুপে দিয়ে রাখলাম। তো 24টা পোর্ট আছে। আমি আবার কনফিগারে যাই, সিওএন লিখে ট্যাব, সিওএনএফ লিখে ট্যাব দিলাম, টি লিখে ট্যাব দিলাম। এবার আমি ইন্টারফেসের ভিতরে ঢুকি। ইন্টারফেসে ঢুকতে গেলে আমার কমান্ড কি হবে? এই যে দেখেন কমান্ড আছে অলরেডি, এই যে ইন্টারফেস, রাইট? তাহলে আমি এখানে লিখি আইএনটি ইন্টারফেস, শিফট কোশ্চেন, কোন ইন্টারফেসে ঢুকতে চান, ফার্স্ট ইথারনেট না গিগাবিট? এই যে আমার 24টা পোর্ট একটা ছিল না ফার্স্ট ইথারনেট, সো আমি ফার্স্ট ইথারনেটে ঢুকলাম। ফার্স্ট ইথারনেট, ফার্স্ট ইথারনেট কত নাম্বারে ঢুকবেন? যেমন আমার এখানে ফার্স্ট ইথারনেট নাম্বার ছিল দেখেন 0/1, সো 0/1 এন্টার দিলাম। আমি এখন কি কোনো পরিবর্তন পাচ্ছেন? জি স্যার। কি হয়েছে? আগে ছিল কনফিগ, এখন হয়ে গেছে কনফিগ ইফ। কনফিগ ইফ কথাটার অর্থ কি? কনফিগার ইন্টারফেস, ইন্টারফেস। রাইট? জি স্যার। আচ্ছা, একটা মজা দেখেন। আমি এই ফার্স্ট ইথারনেট ইন্টারফেসে আরেকটা কম্পিউটার কানেক্ট করলাম, একটা স্ট্রেট থ্রু কেবল নিলাম, ওয়ান থেকে এখানে কানেক্ট করে দিলাম, সরি, কানেক্ট করে দিলাম। পোর্টটা কি আপ আছে? আপ আছে, এই যে সবুজ বাতি হয়েছে, এখানে কমলা আছে, বাট এটাও সবুজ হয়ে যাবে, রাইট? আমি একটু ফাস্ট ট্র্যাক করে দিই, তাহলে এই যে দেখেন সবুজ হয়ে গেছে, রাইট? আচ্ছা, আপ আছে। এখন ইন্টারফেসটারে আমি যদি বন্ধ করতে চাই, কিভাবে বন্ধ করব? এটারও সিম্পল, দেখেন কমান্ড আছে। কমান্ড কি? এই যে ইন্টারফেসে যদি বন্ধ করতে চান, কমান্ড কি? শাটডাউন। আপনাদের হয়তো একটু সময় লাগবে জিনিসগুলা পয়রা পয়রা আয়ত্তে আনতে, বাট হয়ে যাবে। দিলাম কি করে? বন্ধ করে। হয়েছে না বন্ধ? জি স্যার। বন্ধ হয়েছে না? বন্ধ হয়েছে সেটা ভালো কথা। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, তো এইখান তো একটু লক্ষ্য রাখেন, হ্যাঁ। কি লক্ষ্য রাখবেন? উম এটা তো একটু বোঝা টাফ, এটাতে ইন্টারফেস কম তো, কারণ এইখানে বুঝতে পারবেন। আচ্ছা, মাঝে ইন্টারফেস লাফাচ্ছে দেখতেছেন? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি আপনাকে, মানে আমি বাসার বাইরে আছি, ওকে? বাসার বাইরে থেকে আমার একটা প্রবলেম হয়েছে। আমার মনে হইলো যে আমার ইথার, লেটস সে
ইথার এক, এই ইন্টারফেসটা বন্ধ করা দরকার। মানে ইথার এক বন্ধ করে কিভাবে? এই মাইক্রোটিকে এটাতে ঢুকে ইথার এক সিলেক্ট করে এই যে ক্রস বাটনটা আছে, এটা ক্রস বাটনটা চাপ দিলে এটা বন্ধ হয়ে যায়। ওকে, ভালো কথা। এটা চাপ দিলে অন হয়। মানে ওই যে আমরা যে শাট ডাউন করলাম না, জি মানে স্যার। এইটা ক্লিক করলে ওই কাজটা, দ্যাট ইজ অল। আচ্ছা, এখন আমারে বলেন, ইন্টারফেস যদি এরকম লাফায়, ঠিক আছে, আপনি ইথার এক বন্ধ করতে গেলেন, ইথার টু সিলেক্ট হয়ে যেতে পারে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হইতে পারে। এবং আপনি ভুলবশত এটারে বন্ধ করে দিতে পারেন, পারেন। জি স্যার। আচ্ছা, এই পার্সেন্টেজটা মাইক্রোটিকে হওয়ার সম্ভাবনা কতটুকু আর সিসকোতে হওয়ার সম্ভাবনা কতটুকু? স্যার মাইক্রোটিকে বেশি স্যার সম্ভাবনা। কেন বেশি? কারণ স্যার এটাতে হচ্ছে গ্র্যাজুয়ালি আপ ডাউন করতেছে এই জন্য। নো, এটা কোনো বিষয় না, এটারে ফিক্স করা যায়, এই যে দেখেন ফিক্স হয়ে গেল। স্যার তারপরও আপনি, জিইউআই মোডের কারণে। নো, চিন্তা করে দেখেন, আপনি মাইক্রোটিকে ঢুকলেন, এটা কি মুড? আমি যদি সিসকোর পরিভাষায় জানতে চাই, এটা আসলে কি মুড? এটা স্যার হচ্ছে ইন্টারফেসটা স্যার। গ্লোবাল কনফিগারেশন মুড, রাইট? জি স্যার। আর সিসকোতে আপনার এই গ্লোবাল কনফিগারেশন মুডে সরাসরি আসার সুযোগ নাই। আপনাকে কয়েকটা প্রি স্টেজ পার করে আসতে হবে। আপনি প্রথমে এক্সাক্ট মুডে আসতেছেন, দেন প্রিভিলেজ মুডে আসতেছেন, দেন আপনি গ্লোবাল কনফিগারেশন মুডে যাচ্ছেন, তারপর আপনাকে ইন্টারফেসে যেতে হবে, তারপর আপনি শাটডাউন করবেন। তাই না বিষয়টা? জি স্যার। তাই আপনি যেহেতু একটি কন্ট্রোল স্টেপ বাই স্টেপ প্রসেসে আসতেছেন, তাই আপনার ভুল করার সম্ভাবনা কম। এইখানে ভুল করার সম্ভাবনা বেশি। ব্যাপক। তাই না বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এই জন্য কি আমরা সিস করে ভালো রাউটার বলবো মাইক্রোটিকের থেকে? এই জন্য কি আমরা সিসকোকে মাইক্রোটিকের থেকে ভালো ডিভাইস বলবো? জি স্যার বলতে পারি। না। ওই ভুল তো এটা তো করতে পারে যে আপনার, মানে ভুলটা এমন হইতে পারে, লেটসে আপনার বন্ধ করার কথা ফার্স্ট ইথারনেট টু, আপনি ভুল করে কমান্ড চালায় করে ফেললেন ফার্স্ট ইথারনেট ওয়ান, সেটা হতে পারে না? জি স্যার পারে। মানে আমি যেটা বলতে চাচ্ছি দেখেন, আচ্ছা, সিসকোতে একটা জিনিস শিখাই দেই, খুব সহজ বিষয়টা। সিসকোতে কোনো কিছুতে যদি অল্টার করতে চান, মানে শাট ডাউন করলাম বন্ধ হইলো, এর অল্টার কি, মানে উল্টা করতে চাচ্ছি, তাহলে ওইটার আগে নো বসায় দিলেই হয়। ওইটার আগে কি বসায় দিবেন? নো। আপ হয়ে গেছে না? জি স্যার। এইটাই। এখন আপনি ভুল করে, এমন তো হইতে পারে যে আপনি ফার্স্ট ইথারনেট ওয়ানে আপনার যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি ভুল করে চলে গেলেন কোথায়? ইথারনেট টু তে। তারপর দিয়ে দিলেন শাটডাউন। তারপরে কি দিলেন? শাট ডাউন। দেখেন প্রমাণ হিসাবে দেখাই। দেখেন এই পোর্টটা ডাউন, রাইট? জি স্যার। তাছাড়াও এটা আমরা কমান্ড দিয়েও দেখতে পারি। আমরা কমান্ড দিয়ে কিভাবে দেখতে পারি? আমরা প্রথমত এখান থেকে বেরোয় যাই, যে কোনো জায়গা থেকে এক্সিট দিয়ে বের হওয়া যায়। আপনি যদি ওই যে এন্ড, ডিসেবল এগুলো মনে না রাখতে পারেন, তাহলে আমি এই যে প্রিভিলেজ মোড, সেখানে এসে আমি যদি কমান্ড দিই শো আইপি ইন্টারফেস ব্রিফ, আপনি দেখেন এই পোর্টটা ফার্স্ট ইথারনেট 02, সেটা কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ করা আছে। ওকে, তো এই ভুল তো আপনি করতে পারেন, তাই না?
তাইলে এইটা দিয়েই যে আমরা মাইক্রোটিক থেকে ভালো বলতে পারবো সেটা কিন্তু না। কিন্তু আমরা এখানে অলরেডি জানি আমরা এখানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে আসতে পারি, সরাসরি একদম চলে আসবো ব্যাপারটা তা না। আচ্ছা, সো আমরা কি শিখলাম? প্রথমে আমরা আসবো ইউজার মুডে, যেখান থেকে এনেবল কমান্ডের মাধ্যমে আমরা এনেবল মুড বা প্রিভিলেজ মুডে যাইতে পারি। তার থেকে আমরা কনফিগারেশন টার্মিনাল কমান্ড দিয়ে চলে যাব কনফিগারেশন মুডে। এইখান থেকে যদি আমি বেরোইতে চাই তাহলে এন্ড অথবা কন্ট্রোল জেড ব্যবহার করে আমি বেরোইতে পারি, তাহলে চলে আসবো আমি প্রিভিলেজ বা এনেবল মুডে। সেইখান থেকে বেরোইতে যদি আমি চাই তাহলে ডিসেবল কমান্ড দিলে আমরা আবার ইউজার মুডে ফেরত আসবো। আপনার যদি এই কমান্ডগুলা মনে রাখতে কমপ্লেক্সিটি মনে হয় তাহলে সর্বক্ষেত্রে এক্সিট কমান্ডটা কাজ করে। ঠিক আছে, আপনি এক্সিট কমান্ড ব্যবহার করে করে স্টেপ বাই স্টেপ বেরোতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আমাদের এইটারে বলে প্রম্পট। এইটা হচ্ছে মূলত কমান্ড। এই কমান্ডের পরবর্তীতে হবে স্পেস, স্পেসের পরবর্তীতে হয় আর্গুমেন্ট হবে, নয়তো কিওয়ার্ড হবে। এখন কিওয়ার্ড আর আর্গুমেন্ট জিনিসটা কি? যেমন ধরেন আমরা লিখলাম শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাই না? একটা কমান্ড দিছি না, শো আইপি ইন্টারফেস ব্রিফ। জি। এখন এই যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই শো এর পরে যে আইপি হবে, ইন্টারফেস ব্রিফ হবে, এগুলি কি আমি ডিফাইন করছি না সিস্টেম ডিফাইন করছে? এগুলো কি আমি ডিফাইন করছি না সিস্টেম ডিফাইন করছে? অবভিয়াসলি সিস্টেম ডিফাইন্ড, রাইট? সিস্টেম ডিফাইন্ড না? তাহলে সেটা হচ্ছে কিওয়ার্ড। আর আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে, যেমন ধরেন আমি এইখানে একটা কমান্ড দিলাম, কমান্ডটা হচ্ছে ট্রেস রাউট। ট্রেস রাউটের পরে কি হয়? হয় আপনি ডোমেইন বসাবেন, নয়তো আইপি বসাবেন। এখন আইপি যদি দেই, এটা 8.8ও হইতে পারে, 8.8.81ও হইতে পারে, রাইট? তার মানে এটা ভেরিয়েবল, এটা চেঞ্জ হইতে পারে এবং ইউজার ডিফাইন্ড। তাহলে এই ভেরিয়েবল যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আর্গুমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জিনিসটায় আসি। আমরা যদি অরিজিনাল টার্মিনাল ব্যবহার করি, মানে অরিজিন টার্মিনাল, তাহলে আমরা এইভাবে কমান্ডগুলো দেখতে পারার কথা, যদিও আমরা অরিজিন টার্মিনাল ব্যবহার করি না তাই দেখবো না। সেটা হচ্ছে, যেটা কমান্ড সেটা বোল্ড আকারে আসবে, যেটা আর্গুমেন্ট বা কিওয়ার্ড সেটা আমাদের কাছে ইটালিক ফরম্যাটে আসবে। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, যেই জিনিসটা আমি আপনাদের একটু দেখাইতে বা শিখাইতে চাই, এটা আপনাদের ফিউচারে কাজে লাগবে। সেটা হচ্ছে, আমি আবার এই ডিভাইসটা একটু ঢুকি, এখানে আমি একটা কমান্ড দেই। দেখেন, এটা নট অনলি সিসকো, যে কোনো বড় হাই এন্ড ডিভাইস গুলাতে এই কমান্ডটা আপনার কাজে লাগবে। সেটা হচ্ছে শো রাউট। এন্টার দিলাম। দেখেন এখানে অলরেডি ওই যে 1 লাখ কত রাউট আছে, রাইট? আছে না? এবং বিভিন্ন সাইজের রাউট আছে, দেখেন 24 আছে, 30 আছে, আছে না? 24, 30, দাঁড়ান একটু দেই, 29, বিভিন্ন সাইজের রাউট আছে। এখন আমি জানতে চাচ্ছি এইখানে /31 কয়টা আছে। দেখেন, শো রাউট, একটা পাইপ সাইন দিলাম, কি সাইন? পাইপ পাইপ সাইন। সাইন। তারপরে একটা কমান্ড দিলাম ম্যাচ। ওকে, আমি যদি এটা, এটা কিন্তু সিসকো না, আমি যেখানে কমান্ড চালাচ্ছি এটা কিন্তু সিসকো না। যদি সেম জিনিস আমি সিসকোতে চালাইতাম তাহলে কমান্ডটা হইতো এরকম, শো আইপি রাউট, তারপরে ওই পাইপ সাইন ইনক্লুড। কিন্তু এটা মানে এটা জুনিপার সিস্টেম দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ রিয়েল উদাহরণ আমি সিসকোতে নাই আমার কাছে। তো শো রাউট
ম্যাচ। ওকে, ম্যাচের পর আমি দিলাম /31। একটু ওয়েট করেন, দেখেন কি ঘটনাটা ঘটে। আমাকে রাউট দেখাচ্ছে, কিন্তু দেখেন সব রাউট ফিল্টার্ড হয়ে কি আসতেছে, 31 হিসাবে আসতেছে। মানে কি, ওই যে 1 লাখ কত রাউট পাইছে, সেখান থেকে সে ফিল্টার করে শুধু 31-এর রাউট গুলা নিয়ে আসছে আলাদা করে। এখন এগুলি যদি আমি চাই যে এখানে কয়টা রাউট আছে 31-এর, এটা আমার বৈশা বৈশা একটা একটা করে লাইন গুনতে হবে। তাইলে আমি আরেকটা কমান্ড চালাইলাম, আরেকটা পাইপ সাইন দিলাম, তারপরে বললাম কাউন্ট। দেখেন বললো কতগুলা, 1114টা লাইন আছে। হ্যাঁ, এর অর্থ কি, আমার এই রাউটারে 1114টা /31-এর রাউট আছে। আচ্ছা, আমার একটু বলেন তো এইখানে কয়টা কমান্ড অ্যাকচুয়ালি? স্যার এখানে 3টা। আক্ষরিক ভাবে দেখতে হয়তো বা একটা কমান্ড, বাট বাস্তবতায় আসলে এখানে 3টা কমান্ড, রাইট? 3টা কমান্ড, জি স্যার। হ্যাঁ, এবং আরো লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম কমান্ডের আউটপুট অ্যাকচুয়ালি দ্বিতীয় কমান্ডের জন্য ইনপুট, এবং দ্বিতীয় কমান্ডের আউটপুট অ্যাকচুয়ালি তৃতীয় কমান্ডের জন্য ইনপুট, রাইট? জি স্যার। আমরা এরকম মাল্টি কমান্ড চালানোর জন্য এরকম পাইপ সাইন ব্যবহার করে কমান্ড চালাই। তাতে আমাদের কি হয়, তাতে আমরা রেজাল্ট ফিল্টার করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি। আপনি হয়তো এখন খালি রাউটারে কাজ করবেন, খালি সুইচে কাজ করবেন, মানে যেটার মধ্যে বেশি কনফিগারেশন নাই। বাট আপনি প্রোডাকশনে যখন যাবেন, প্রোডাকশনে তো রাউটারের ভিতরে এরকম 1 লাখ রাউট, বুঝতেছেন? 10 রাউটে কাজ করা এক জিনিস, 1 লাখ রাউটের মধ্যে একটা প্রবলেম খুঁজে বের করার কাজ করা আরেক জিনিস। তো তখন আপনাকে এই ফিল্টারিং করতে হবে। তো এই ফিল্টারিং করে আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবেন। ওকে, আমরা অলরেডি শিখছি কিভাবে হেল্প মেনু ব্যবহার করব। মানে একটা কমান্ডের পর শিফট কোশ্চেন দিয়ে যে কি কমান্ড হইতে পারে যে দেখা যায়, সেটা আমরা অলরেডি জানি। এই জিনিসটাকে বলে আইওএস এর হেল্প ফিচার। আচ্ছা, আপনি যদি কমান্ড লিখতে ভুল করেন, কোথায় ভুল করেছেন সেটা সে বলে দেয়, মার্ক করে দিবে যে এই জায়গায় আপনি ভুলটা করেছেন। এখন ওইটা ইউনিক করে ফেলবেন। মনে করেন সিওএম দিয়া ইউনিক হচ্ছে না, সিওএম দিয়া পসিবল দুইটা কমান্ড হইতে পারে, একটা কনফিগার হইতে পারে, একটা কানেক্ট হইতে পারে। বাট যেই আপনি এফ লিখলেন, তার মানে এটা ইউনিক হয়ে গেল। তখন আপনি এন্টার দিলে ওই কমান্ডটা এক্সিকিউট হবে, অথবা আপনি যদি ট্যাব চাপেন তাহলে ফুল কমান্ডটা সে লিখে দিবে। ওকে, তা আমি এখনই আপনাদের শর্ট কমান্ড চালাইতে নিরুৎসাহিত করব, বরঞ্চ বলবো আপনারা ফুল কমান্ড চালায় চালায় কাজ করেন। ট্যাব ব্যবহার করলে কি হবে, অটোমেটিক যখন আপনি ইউনিক করে ফেলতেছেন তখন অটোমেটিক্যালি আপনার কমান্ড কমপ্লিট হবে। ব্যাক স্পেস চাপ দিলে কি হবে, আপনি কমান্ডে যদি ভুল করে থাকেন তাহলে সেটারে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারবেন। লেফট অ্যারো রাইট অ্যারো ব্যবহার করে আপনি কি করতে পারেন, যেমন একটা উদাহরণ দেই। লেফট অ্যারো রাইট অ্যারো ব্যবহার করে কি করা যায়, যেমন মনে করেন আমি এটাকে কেটে ফেলি। ফার্স্ট আমি কনফিগারে গেলাম, কনফিগার ট্যাব চাপলাম, টার্মিনাল চাপলাম, এন্টার দিলাম। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। আচ্ছা, এখন আমার মন চাইলো আমি ফার্স্ট ইথারনেট, সরি গিগা ইথারনেট
01-এ যাব। তাহলে কেমনে যাব? কমান্ডটাকে আবার রিকল করে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এইভাবে না যে আমরা একটু ছোট আছি যেহেতু, তাই একদম এক্সাক্ট ওয়েতে চাই। নিয়ম হচ্ছে, আপনি যখন একটা ইন্টারফেসে ঢুকে আছেন, আপনি সেখান থেকে আগে বের হন। এটা হচ্ছে নিয়ম। যখন আপনি বড় হয়ে যাবেন, চাইলে এক ইন্টারফেস থেকে লাফ দিয়ে আরেক ইন্টারফেসে যাইতে পারেন, বাট আপনি এই মুহূর্তে বের হয়ে তারপরে ঢোকেন। এটাই আমি মানে বেস্ট প্র্যাকটিস। কারণ হচ্ছে তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনি কোথায় আছেন এবং কোথায় যাচ্ছেন। আচ্ছা, এটারে নিয়ে আসলাম। আমি জানি গিগা মানে হচ্ছে, এইটার আগে GIGA, এটাই তো। এন্টার দেই। ও না, এটা ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে দেখি তো। আমার মনে হয় লিখায়, টেক্সটে কোথাও ভুল হচ্ছে। ও, গিগা বিট ইথারনেট। ওকে, এই গিগা বিট লিখতে হবে। আচ্ছা, তাহলে গিগা বিট ইথারনেট, এই যে চলে আসছে। তাহলে লেফট অ্যারো রাইট অ্যারোর ব্যবহারটাও দেখলাম, ভুল কোথায় হচ্ছে কেন হচ্ছে সেটা যে দেখায় দেয় সেটাও দেখলাম। আচ্ছা, আপ অ্যারো ব্যবহার করে আপনি কি করতে পারেন? কমান্ডকে রিকল করতে পারেন। যে আপনি পূর্বে একটা কমান্ড চালাইছেন যেটা আবার আপনার চালানোর প্রয়োজন, সেটাকে আপনি রিকল করতে পারেন। সেটা কিভাবে? আপ অ্যারোর মাধ্যমে। আচ্ছা, মোর যদি থাকে তাহলে এন্টার দিলে একটা করে লাইন দেখাবে, স্পেস বার দিলে একটা স্ক্রিনে যত পরিমাণ হবে, মানে নেক্সট স্ক্রিন মানে এক স্ক্রিনে যতটুকু হবে সেটা দেখাবে। যদি অন্য কোনো কি চাপ দেন তাহলে এক্সাক্ট মোডে ফেরত যাবে। ওকে, বা প্রিভিলেজ মোডে ফেরত যাবে, যেটা বলে প্রিভিলেজ এক্সাক্ট মোড, মানে এনেবল মোডে ফেরত যাবে। আচ্ছা, কন্ট্রোল সি যদি চাপ দেন, কোন একটা কমান্ড চালাইছেন, তাহলে সে প্রিভিলেজ এক্সাক্ট মোডে ফেরত যাবে। কন্ট্রোল জেড যদি চাপ দেন কনফিগারেশন মোড থেকে, তাহলে প্রিভিলেজ মোডে ফেরত যাবে। কোনো কিছুতে যদি স্টাক হয়ে যান, যেমন ডিএনএস এর লুকআপ চলতেছে বা পিং চলতেছে, ট্রেস রাউট চলতেছে, আপনি ওটাকে বন্ধ করতে যাচ্ছেন, তাহলে আপনি কন্ট্রোল শিফট 6 একসাথে চাপ দিলে সেটা অ্যাবর্ট হবে। এটা অলরেডি ব্যবহার আমি দেখাইছি। ওকে, আজকে কি আরো আগে পারবো? হ্যালো? জি স্যার বলেন। মানে আমি কি আজকে আরো আগে যাব? কারণ হচ্ছে আমাদের অলরেডি 11টা 11 বাজে, এই জন্য জিজ্ঞেস করতেছি। স্যার আমরা 11:30 পর্যন্ত মনে হয় যাইতে পারবো, সমস্যা হবে না। 11:30 পর্যন্ত যেতে পারবেন? যদি স্যার আপনার শারীরিক কোনো সমস্যা বা না, আমার জামে অসুখ। আমার আমার কোনো শারীরিক সমস্যা নাই। ঠিক আছে, আমি বরঞ্চ আপনাদেরটাই চিন্তা করতেছি। কারণ আমি মানে ইন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ওই 11টার টাইমটারে মেনটেন করার চেষ্টা করি। কারণ অনেকের অফিস থাকে, আদালত থাকে, আমি জানি না আপনাদের কি। ঠিক আছে, সকালবেলা আবার ঘুম থেকে ওইটা অফিস আদালতে যাওয়ার ব্যাপার থাকে, তাই আমি সবসময় চেষ্টা করি 11টা বাজে। এর আগেও যত জায়গায় ক্লাস করাইছি সেটা জি হচ্ছে স্যার, রমজান মাসে 9:30 বাজে শুরু করতাম। ওই 11টার টাইমটা 11টাতেই থাকতো। বুঝতে ওকে, পারছি স্যার। না, আমরা ওই স্যার জন্য জিজ্ঞেস করলাম। যে দুইজন আছি দুইজনই স্টুডেন্ট, তো স্যার আমাদের এমনি ঝামেলা নেই স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস শেখাই আজকে। ওই এইটা শেখানোর পর স্টপ দিয়ে দেবো। পরে আরেকটা জিনিস আছে যেটা আসলে সময় লাগবে আমার, ওটা আমরা নেক্সট ক্লাসে করবো। মানে এই ক্লাসটা আরেকটা ক্লাসে পেন্ডিং থাকবে। আমরা আস্তে আস্তে আগাই, এরকম কোনো রাশ নাই, আমরা সব জিনিসই শিখবো। ব্রেক তো অলরেডি পড়ছেই অনেকগুলা কারণে। এনিওয়ে, যেই জিনিসটা দেখাইতে চাচ্ছি বা শিখাইতে চাচ্ছি, এখন আপনি বুঝতে পারবেন হোয়াই সিসকো ডিভাইস বেস্ট রেদার দেন এ মাইক্রোটিক। ওকে, দেখেন কেন বেস্ট, তাই না? এটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি। আমরা ফিউচারে আর এইভাবে কনসোল দিয়ে ঢুকবো না। আমি এতদিন আপনাদের ঢুকায় দেখাইছি যে কনসোল কিভাবে ব্যবহার করতে হয় সেটার জন্য। এরপরে আর আমাদের লাগবে না, আমি এগুলো মাইনাস করে ফেলি। আমি একটা নতুন সুইচ নেই।
সুইচের মধ্যে আমি একটি কম্পিউটার কানেক্ট করি, একটি ল্যাপটপ কানেক্ট করি। আচ্ছা, গেল। আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে অন করে দেই। আমি আপনাকে একটি যদি নির্দেশনা দেই, আপনি এটা এখন করতে পারার কথা, সেটা হচ্ছিল আমি যদি বলি এই ল্যাপটপের কানেকশনটা আপনি বন্ধ করে দেন, এটা আপনি পারবেন না? পারবেন কি না? জি স্যার। আচ্ছা, কিভাবে করব একটু আমাকে যদি গাইড করতেন। স্যার প্রথমে আগে এটার আমার টার্মিনালে যেতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমি টার্মিনালে যাব এখন এইভাবে, আমি ডাইরেক্ট সিএলআই তে চলে যাব। ওকে, তারপরে কি করতে হবে আমাদের? সুইচ থেকে এনেবল করতে হবে। ENA লিখে ট্যাব দিলাম। তারপরে কি করতে হবে? তারপর হচ্ছে আমার কনফিগারেশন মোডে যেতে হবে। ওকে ফাইন, CONFT দিয়ে গেলাম। আমি ইন্টারফেস বন্ধ করব। কোন ইন্টারফেস? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, রাইট? জি স্যার। তারপরে কি করব? শাটডাউন দিব, তাই না? জি স্যার। আচ্ছা, সিসকোতে একটা জিনিস আপনি জানেন কিনা জানি না, সিসকোতে আপনি একটা কমান্ড এক্সিকিউট করা মানেই যে এটা সেভ হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু পার্মানেন্টলি সেভ হয়নি। ওকে, পার্মানেন্টলি যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে কপি কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। ওকে, এইটা দিলে পার্মানেন্টলি সেভ হয়। এত বড় কমান্ড যদি আপনার মনে না থাকে, আপনি যদি রাইট লেখেন তাইলেও হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তার মানে এই কাজটা যেটা আমরা দেখাইছি সেটা আপনিও করতে পারার কথা, এবং আপনি আমাকে গাইড করছেন, সো আমি ধরে নিচ্ছি আপনি এটা পারেন। ওকে ফাইন, কিন্তু আপনি এমন কি করতে পারেন কিনা যে কনফিগারে গেলেন, যাওয়ার কথা ছিল ফার্স্ট ইথারনেট 0/2 তে, কিন্তু ভুল করে চলে গেলেন ফার্স্ট ইথারনেট 0/1-এ, এবং যে সেখানে ভুল করে করে দিলেন শাটডাউন। হতে পারে? জি স্যার। হতে পারে। এটা আরেকবার বোঝানোর জন্য আমি একটি সিসকো রাউটারের সহযোগিতা নিই। সিসকো রাউটারে আমি সেম একটি ল্যাপটপ, একটি পিসি কানেক্ট করি। রাউটারের সাথে সুইচের একটা বড় পার্থক্য হচ্ছে রাউটারের পোর্ট বাই ডিফল্ট শাটডাউন থাকে। রাউটারের পোর্ট কি হয়? বাই ডিফল্ট শাটডাউন থাকে। শাটডাউন থাকে। So, আমাদের কাজটা ছিল এরকম যে এই ইন্টারফেস গুলো আসলে অন থাকবে। দাঁড়ান, নো ইনাবেল কনফিগার টার্মিনাল, আমাদের ইন্টারফেস গিগা ইথারনেট। আচ্ছা, দুইটা ইন্টারফেসকে আমি একসাথে অন করতে পারি, মানে একটা একটা আলাদা অন না করে আমি এইভাবে কাজ করতে পারি। দেখেন, অনেকগুলো ইন্টারফেসে যখন আপনাকে কাজ করতে হয়, ইন্টারফেস রেঞ্জ, ওকে, এটা একটা কমান্ড, গিগা ইথারনেট 0/0/0 থেকে 1, মানে এখানে আমি দুইটা ইন্টারফেসে একসাথে কাজ করতেছি, কারণ কমন একটা কমান্ড আমি চালাবো এর মধ্যে, সেটা হচ্ছে নো শাটডাউন। তাহলে কি হলো? দুইটা ইন্টারফেসই আপ হয়ে গেল, তাই না?
জি স্যার। এক্সিট করলাম, কিন্তু আমার ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, এটা কি থাকা উচিত? শাটডাউন থাকা উচিত। তাই আমি এটাকে শাটডাউন করে দিলাম। শাটডাউন করে এক্সিট করলাম, এক্সিট করলাম, এবং এই কনফিগারেশনটাকে আমি সেভ করে নিলাম। কি করলাম? সেভ করছি। তাহলে আমার এখন নিচের সিনারিও আর উপরের সিনারিও সেই, জাস্ট ওই ভুল করাটা বাকি, ভুলটা করি। হ্যাঁ, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/1 শাটডাউন। সো আমি ভুল করে ফেলছি, রাইট? জি স্যার। আচ্ছা, একবার ভাবেন তো, আমি বাসার বাইরে আছি, ভুল করে আমি এই ইথার 2টা বন্ধ করে দিছি, তাহলে কি হবে? কি হবে বলেন তো? স্যার ওই ওই ইন্টারফেসটার কাজ করবে না স্যার। আচ্ছা, আর একটু ভালো করে বুঝছেন, এইটা আপনার চিটাগাং এর রাউটার। কোথাকার রাউটার? চিটাগং। চিটাগাং এর রাউটার, যার নিচে 2-3 হাজার ক্লায়েন্ট আছে। ওকে, জি স্যার। কানেক্টেড এই রাউটার থেকে। আপনি ঢুকছেন, ভুল করে এই ইন্টারফেসটা শাটডাউন করে দিচ্ছেন। হোয়াট উইল বি দ্য রেজাল্ট? জি স্যার। কি হবে? স্যার আমার ওই যে দুই 2-3 হাজার যারা কানেক্টেড তারা হচ্ছে হ্যাঁ, ইন্টারনেট পাবে না স্যার, ডিসকানেক্ট হয়ে যাবে। এইটা গেল সিনারিও 1। আরো একটা সিনারিও আছে, সেটা কি হবে কন্ত? স্যার বুঝি নাই, আরেকবার যদি বলতেন। আপনি কোথায় আছেন? আমি ঢাকায় আছি স্যার। তা আপনি কি তখন এই রাউটারে থাকবেন? না স্যার। আপনি কি হবেন? আপনিও আমিও রাউটার থেকে ডিসকানেক্ট বিচ্ছিন্ন হয়ে হয়ে যাব। যাবেন। জি আপনারও তো স্যার। ইন্টারনেট থাকবে, কিন্তু আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন। জি স্যার। এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় কি করবেন? প্ল্যান অফ অ্যাকশন কি হবে? স্যার ওই যে নো শাট ডাউন দিয়ে কি এটাকে আবার আপ করে দিব? আরে ভাই, আপনি তো বেরোয় গেছেন, আপনার তো আর কানেক্ট নাই। আপনি নো শাটডাউন কমান্ড যে চালাবেন ভালো কথা, সেটার জন্য তাকে রাউটারে ঢুকতে হবে, তাই না? জি স্যার। কিন্তু আপনি শাটডাউন মারার সাথে সাথেই তো আপনি আপনি নিজেও শাটডাউন হয়ে গেছেন। সো আপনি আর এখন নো শাটডাউনটা কেমনে চালাইবেন? দ্যাটস দ্য বিগ কোশ্চেন। জি এন্ড স্যার। রাউটারটা আছে চিটাগাঙ্গে, দ্যাটস দ্য ইস্যু। শোনেন, সাঁতার কাটা না জি এমনি এমনি শিখে যাবেন। নদীতে যদি নামেন, জি স্যার। সাঁতার কাটা এমনি এমনি শিখে যাবেন। এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এইটা জানা যে নদীতে এই সময় জোয়ার থাকে, এই সময় ভাটা থাকে। ঠিক আছে? কারণ ভাটার সময় যদি নামেন, তাহলে ডুবে মরার চান্স বেশি। ওকে, সো আমি জি আপনাদের ওইটা ট্রেন করতেছি যে কিভাবে কি করবেন। বাকি প্রসেস আপনি আস্তে আস্তে গুতাইতে গুতাইতে সব শিখে যাবেন, হয় টুডে নয়তো টুমোরো। এই ক্ষেত্রে প্ল্যান অফ অ্যাকশন কি হবে? আপনি ইন্টারফেসকে শাটডাউন করে দিছেন, সেই ক্ষেত্রে ভুল করে আমরা কি করি জানেন? হোয়াট উই ডু, আমরা প্রথমে ওইখানে যে লোকাল কনসার্ন আছে, মানে এইখানে তো কেউ না কেউ একজন আছে, তারে ফোন দেই। ফোন দিয়া বলি, ভাই তুমি এক কাজ করো, তুমি ল্যাপটপ দিয়ে কনসোল কেবল দিয়ে এই রাউটারে কানেক্ট করো, আর তুমি মোবাইল ইন্টারনেট দিয়ে আমার এনিডেক্স দাও। এবার ও এনিডেক্স দিয়ে ওর ল্যাপটপের মাধ্যমে ঢুইকা এই ইন্টারফেসকে আপ করাই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ভালো কথা।
কিন্তু এই পপে যদি লোক না থাকে, আমাদের আমবাড়াইটিতে পপের সংখ্যা প্রায় 3.5-4 চলে গেছে অলরেডি। এই 4,000 পপে আমাদের লোক নাই, লোক আছে অল্প কয়েকটা অফিসে। সে কারণ কিছু অফিস আছে দূরে দূরে, তো সেই বা আমার সেখানে লোক রাখা ফিজিবল না। তাহলে সেই ক্ষেত্রে আমি করি কি, এরকম যদি ঘটনা ঘটে? মাইক্রোটিকে আরো একটা বিপজ্জনক ব্যাপার আছে। আপনারা মাইক্রোটিকে এই যে ম্যাকের মাধ্যমে ঢোকা নিশ্চয়ই জানেন, এই প্রসেসে ঢোকা। জি স্যার। আমরা কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইডার রাউটারে এই ম্যাক ডিসকভারি, এই যে এইভাবে ম্যাক যে ডিসকভার করবেন, এটার প্রসেসই বন্ধ করে দেই। বুঝতে পারছেন? এটার প্রসেস কি করে দেই? বন্ধ করে এটা দেন। কোনো আহামরি জিনিস না। এই যে দেখেন, এই যে ম্যাক সার্ভার অ্যালাউড ইন্টারফেস লিস্ট, দেখেন এখনো পাই দেখি। আর কি কি বন্ধ করতে হবে? পাওয়ার কথা না, পাইতেছে। দাঁড়ান, আরেকটা জিনিস আছে সেটা দেখি একটু। নেইবার, এই যে এই রাউটারটা অলরেডি কি হলো, বন্ধ হয়ে গেছে। এখন পাচ্ছেন? পাচ্ছেন না। তা আমাদের এই সার্ভিস প্রোভাইডারের রাউটার গুলাতেও কি করা থাকে, এরকম বন্ধ করা থাকে। হ্যাঁ, কেন? ফর সিকিউরিটি রিজন। এই যে বন্ধ করে রাখি, তাইলে এরকম যদি সিনারিও আমি মাইক্রোটিকে করি, তাইলে আমি তো এই ল্যাপটপের মাধ্যমেও এই মাইক্রোটিকে ঢুকতে পারবো না। পারবো? পারবো না। তাহলে আমার তখন করণীয় কি? তখন আমাদের করণীয় একটাই থাকে, কাউরে ওই পপে পাঠানো, পাঠায় বলা যে ভাই তুমি এক কাজ করো, মাইক্রোটিক রাউটারটাকে রিসেট করো। রিসেট করার পরে আমরা যে ব্যাকআপ থাকে, সেই ব্যাকআপ থেকে মাইক্রোটিকরে রিস্টোর করি। বুঝতে পারছেন? জি স্যার। তো বাই দিস টাইম এটা করতে সময় লাগে, অ্যান্ড সেই সময়ে ক্লায়েন্ট কল সেন্টার ফাটায় ফেলে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এরকম ভুলে আপনার হয়তোবা চাকরি যেতে পারে, সেটাও একটা বিষয়। বাট সিসকো যদি হয়, আপনার পপে যদি সিসকো হয়, আপনার কোনো কিছু করতে হবে না। শুধু ওই লোকটাকে ফোন দিবেন যে লোকটা ওই পপে আছে। ফাইন, ফোন দিলেন। ফোন দিয়া বলবেন যে ভাই আপনি একটা কাজ করেন, তা ভুল তো হয়ে গেছে, আপনি রাউটারটার পাওয়ারটা একটু বন্ধ করেন, তারপর একটু চালু করেন। কি করবে? রাউটারটার পাওয়ার কি করবে? বন্ধ করবে, চালু করবে। এটা করা কোনো ব্যাপার? না এটা স্যার। করা কি কোনো ব্যাপার?
যে কেউ করতে পারবে না? জি স্যার। আপ হইছে? জি স্যার, আপ হইছে। তার মানে আপনার ভুল কিভাবে সংশোধন করা যায়? জাস্ট একবার পাওয়ার অন অফ করেই সংশোধন করা যায়। এটা মাইক্রোটিকে করতে পারবেন? না স্যার। এই কারণে সিসকো বেস্ট। কারণ আপনার উচিত, মানুষ যেটা করে না, আপনার উচিত মাইক্রোটিক নিয়ে যখন আপনি কাজ করতেছেন, আপনার উচিত ভয় পাওয়া। কি পাওয়া? ভয় পাওয়া। কেন? কারণ এখানে ভুল করলে এই যে ব্যাপারটা এরকম হয়ে যাবে, ভুল করছেন, ভুল, এটা আপনি রিস্টার্ট দিলেও সলভ হবে না। ওকে, বাট সিসকোতে ব্যাপারটা কি, আপনি ভুল করলে সংশোধনের সুযোগ আছে। এম আই ক্লিয়ার? জাস্ট অন অফ করলেই, পাওয়ার অন অফ করলেই প্রবলেম সলভ হয়ে যায়। আপনি পুরা রাউটার বসাই দিছেন, নো ইস্যু, জাস্ট ফোন দেন কনফিগারেশন সেভ করার আগে। এই কথাটা কেন বললাম দেখেন, সিসকোতে, আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সিসকোতে 4 ধরনের মেমোরি আছে। একটা হচ্ছে র্যাম। কি? র্যাম। র্যাম এক ধরনের মেমোরি, ফ্ল্যাশ এক ধরনের মেমোরি, রম আরেক ধরনের মেমোরি, এনভি র্যাম আরেক ধরনের মেমোরি। ওকে, র্যামের বৈশিষ্ট্য কি বলেন তো? র্যামের বৈশিষ্ট্য হচ্ছে, এটাতে যদি পাওয়ার থাকে তাহলে ও মনে রাখে, পাওয়ার যদি চলে যায় ও কি হয়? ও স্যার, ভুলে ডেটা যায়। মুছে যায়। জি স্যার। রাইট। আচ্ছা, তো আমাদের ঠিক একটা কম্পিউটারের মতো সিসকো কি করে, তার যে, দেখেন আমাদের কম্পিউটারের মধ্যে বায়োস থাকে না? জি স্যার। বায়োস, বায়োস কই থাকে? রমে থাকে। রমে, জি ওই স্যার। মাদারবোর্ডের রমে থাকে। সেম ভাবে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, এটা সিসকোর কোথায় থাকে? রমে থাকে। গেল। এইবার যখন আপনি পাওয়ার দেন কম্পিউটারে, কম্পিউটার প্রথমে ফার্মওয়্যার চেক করে, প্রথমে পোস্ট অপারেশন রান করে, তারপর ফার্মওয়্যার চেক করে। সিসকো তাই করে, পোস্ট অপারেশন করে। পোস্ট অপারেশন মানে হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। তারপরে কি করে? রম থেকে বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে নিয়ে আসে। এর পরবর্তীতে এর কি লাগে? এর পরবর্তীতে লাগে ওএস। আপনার ওএস থাকে কম্পিউটারের সি ড্রাইভে, ওর ওএসটাকে রাখে হচ্ছিল তার ফ্ল্যাশ ড্রাইভে। কোথায় রাখে? ফ্ল্যাশ ড্রাইভে। এর পরবর্তীতে লাগে হচ্ছে আপনার লাস্ট যে কনফিগারেশন আপনি কম্পিউটারে রাখছিলেন, সেটা সিসকো কোথায় রাখে? এনভি র্যামে, যেটা বলে স্টার্ট আপ কনফিগ। এই কনফিগারেশন ফাইলটা দিয়া সে লোড হয়। তারপরে কি হয়? সিসকো বুট হয়। বুট হওয়ার পরবর্তীতে এইটারে সে নিয়ে আসে র্যামে, ঠিক আমাদের কম্পিউটারে যেমন আমরা নিয়ে আসি র্যামে। এইবার র্যামে মনে করেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড খুললেন, কিছু লিখলেন, এটা কি সেভ হয়ে গেছে? না স্যার, সেভ হয় না। আপনি যখন সেভ করেন তখনই সেভ হয়। জি ইতিমধ্যে যদি স্যার। কম্পিউটার চলে যায়, তাহলে কম্পিউটারের কারেন্ট যদি চলে যায় তাহলে কি হবে? যা করছিলাম এগুলো সব মুছে যাবে। ইদানিং কালে একটু স্মার্ট হয়েছে কম্পিউটার, এখন সেটা রিকভারি মোডে চলে যায়। আগে একদমই জি পাওয়াই যেত না, এখন হচ্ছে রিকভারি মোডে চলে যায়। কিন্তু মাইক্রোটিকে এই কনসেপ্টটা নাই। মাইক্রোটিকে এনবি র্যাম কনসেপ্টটা নাই। মাইক্রোটিকে সরাসরি কি র্যাম। যে কারণে কি হয়, মাইক্রোটিকে আপনি যখনই কিছু ডিলিট করতেছেন বা কিছু করতেছেন, সেটা ইনস্ট্যান্ট এক্সিকিউট হচ্ছে। আর আমাদের সিসকোতে একটা কনফিগার করা মানেই, একটা কনফিগার করা মানেই কি সেটা সেভ হচ্ছে, ব্যাপারটা এমন না। যেমন আরেকবার দেখাই, এনেবেল দিলাম তো, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/1 শাটডাউন। এটা কনফিগার করা মানে কি, এটা পার্মানেন্টলি সেভ হওয়া না। তাই কেউ যদি আমার ভুলটাকে, আমি ধরেন এটা একটা ভুল করছি, আমার জাস্ট ওই লোকটাকে বলতে হবে তুমি এটারে বন্ধ করো,
চালু করো, অটোমেটিক্যালি সে তার পূর্বের যে কনফিগারেশন সেভ ছিল সেই সেভ কনফিগারেশন থেকে সে বুট হইয়া আমার ভুলটাকে সংশোধন করে দিবে। ক্লিয়ার বিষয়টা? জি তাহলে স্যার। সিসকো নিয়ে ভয় পাওয়ার কিছু আছে? না স্যার। বরঞ্চ মাইক্রোটিক নিয়ে আছে। এবং এই একটা কারণেই আপনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আপনার বলা উচিত যে মাইক্রোটিক থেকে সিসকো বেস্ট, হোয়াট এভার দ্য প্রাইস কনসার্ন ইজ। ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক কি? আপনারা ওই যে আমি প্রথম যেমন একটা ইয়া করছিলাম না, একটি পিসি দিবেন অথবা একটি ল্যাপটপ নিবেন, এর সাথে একটি কানেক্ট করবেন হচ্ছে একটি 4331 রাউটার, একটি 2960 সুইচ। বেটার আপনি কনসোল কেবল দিয়ে ট্রাই করেন, এইভাবে দুইটাতেই কানেক্ট করবেন। সরি, শোনেন, আপনি যদি এখানে দেখা দেখা বাসায় কিছু না করেন তাহলে আপনার কোনো কিছুই হবে না, এটা ফর শিওর। আপনি ডেস্কটপে যান, টার্মিনালে যান, ওকে দেন, আপনি এই যে কমান্ড গুলো চালায় দেখেন, হোয়াট আই ওয়ান্ট টু সে, এনেবল দেন, ওকে, শিফট কোশ্চেন দেন, কমান্ড গুলার মানে কি। হ্যাঁ, যেমন আপনি দিলেন একটা কমান্ড, কি কমান্ড আছে, রিলোড, এটা দিলে কি হয় দেখি তো, রিলোড দিলে কি হয়? ও আচ্ছা, রিলোড দিলে সুইচটা রিস্টার্ট হয়। জানতেন? এই কমান্ডটা কি আগে জানতেন? জানতেন না। তো জি স্যার। আপনি এরকম কমান্ড চালায় প্র্যাকটিস করেন। তো আপনি প্র্যাকটিস করলে কি কম্পিউটার নষ্ট হয়ে যাবে? না স্যার। না স্যার। তাহলে আপনি যত এই প্র্যাকটিসটা করবেন আপনার হাতটা তত খুলবে। ওকে, সো এই প্র্যাকটিসটা করেন। কমান্ড মুখস্থ করবেন না, কারণ মুখস্থ করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন। কমান্ডে আপনি ব্যবহার করেন, এক্সপ্লোর করেন, তাহলে আস্তে আস্তে, হ্যাঁ একদিনে হবে না, নেভার এভার, এটা কারোই একদিনে হয়নি। আমি এখন যত ফাস্ট কমান্ড চালাই, অবভিয়াসলি আমি প্রথম দিন এত ফাস্ট কমান্ড চালাইতে জানতাম না, আমার সময়ের সাথে এই জিনিসটা আসছে। আপনি যদি আজকে শুরু করেন, টুডে অর টুমরো আপনার আসবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ইনিশিয়াল কনফিগারেশন এবং ডিএনএস ডোমেন নিয়ে কাজ করব। আমরা কিন্তু আজকে ইনিশিয়াল কনফিগারেশনটা করি নাই। ওকে, মানে একটা রাউটার বা একটা সুইচ, এটার প্রথমে কিছু কনফিগারেশন আছে, যেই কনফিগারেশনটা আসলে প্রত্যেকটা ডিভাইসেরই করা উচিত। কেন করা উচিত, কি কারণে করা উচিত, এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো, এবং কি কনফিগারেশন করতে হয়, কিভাবে করতে হয়, সেটাও আলোচনা করব। বাট বাই দিস টাইম আপনারা এই জিনিসটাই যে এনেবল মোডে যাওয়া, আহ, তারপরে কনফিগারেশন মোডে যাওয়া, কিছু কমান্ড ট্রাই করা, করে দেখেন কি হয়, হোয়াট ইজ দ্য আউটপুট, এই জিনিসটাই শুধু আত্মস্থ করে। ঠিক আছে? স্যার। কারো জি কোনো স্যার। জিজ্ঞাসা? না স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় নেক্সট আবার বুধবার দিন ক্লাস হবে।